দিয়েছিলে? হ্যাঁ, সব শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? গুড মর্নিং। তো প্রথম ক্লাস, আগের সপ্তাহে আমি আসিনি। তো তোমাদের সিলেবাস তোমরা দেখেছো? যারা অনলাইনে আছো তোমরাও বলো, সিলেবাস দেখেছো? দেখলাম তোমাদের গ্রুপে আওয়াজ আসছে না। শোনা যাচ্ছে না। ও সরি 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 সরি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড মর্নিং অল অফ ইউ। গুড মর্নিং। তো তোমরা তোমাদের গ্রুপ দেখে আমরা যা বুঝলাম তোমরা খুব সিরিয়াস, ঠিক আছে? তোমরা দেখছি বইগুলো সবাই, কেমিস্ট্রি দুটো বই আমি দেখলাম গ্রুপে। আর মোটামুটি সিলেবাসটা কি আছে, ক্লাস কেন কেমিস্ট্রি শুরু হয়নি দেখলাম। আলোচনাটা দেখে আমার ভালোই লেগেছে। তো তোমাদের পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কে যদি কিছু বলো। দুটোই জানুয়ারিতে হতে পারে। রাইট, তাহলে যদি জানুয়ারিতে হয় আমাদের কাছে সময় আছে, সেপ্টেম্বরটা বাদই দিলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, ইন্টারনালের মতোই হবে, ঠিক আছে? ইন্টারনালের জন্য তুমি যদি বলো যে ওই সময় আমি পড়বো না, তাহলে ফাইনাল ঠিকঠাক হবে না, ঠিক আছে? তো ইন্টারনালটাকে তোমাকে দেখতে হবে যে ওইটা তোমাকে কভার করতে হবে। ওই সময় তুমি পড়া থামিয়ে দেবে বা শুধু ইন্টারনালেরটাই পড়বে, এটা কিন্তু নয়, বুঝলে তো? হ্যাঁ, বলে দেবো। বলো কি বলছো। দেখো, তোমাদের অনেক জিজ্ঞাসা থাকবে। তোমরা অনেকেই আছো যারা 10-এর পরেই সরাসরি 12 না করে, এরকম তুমি আছো? আর কে? তুমি নেই? আচ্ছা, তাহলে হ্যাঁ, রাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাস বাস, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। তো হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা একদম সরাসরি মোটামুটি 11-12-11-এর যে সিলেবাসটাই আছে, কিছুটা 12 মিলেই হচ্ছে ডিপ্লোমা সেমিস্টার 1 আমি যা দেখলাম। এবার 11 বা 12-এর যতটা তোমাকে বেশি পড়তে হয়, এখানে কিন্তু তোমাকে অতটা বেশি পড়তে হবে না। কিছু টপিক কিন্তু পড়তে হবে, কিছু টপিক ওখানে নেই, ঠিক আছে? তাই প্রথম কাজ হবে তোমরা প্রথমে ক্লাস নোটটা পড়বে, ঠিক আছে? ক্লাস নোট যা লেখানো হবে বা কিছু টপিকের ওপরে আমি কিছু দিয়েও দেব, কিন্তু আমি যা লেখাগুলো দেব সব কিন্তু ইংলিশেই থাকবে, ঠিক আছে? ওইটা অসুবিধা নেই। আর হচ্ছে কিছু টপিকের ওপরে তো হ্যাঁ, কি বলছো? ইংলিশে অসুবিধা? তাহলে তুমি বাংলার বইগুলো পড়বে। এমনিতে তো আমি তো বলবো তো বাংলাতেই, ঠিক আছে? এগুলা কিন্তু এক্সাম তো তোমাদের ইংলিশেই হবে গো। না, কেন অসুবিধা হবে? প্রথমটা একটু তো অসুবিধা হবেই, ঠিক আছে? কিন্তু সেইটা তো অভ্যস্ত হতেই হবে। তোমরা যখন ডিপ্লোমা পড়ছো মানে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছ, বাংলায় কিছু বই পাবে না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কথাটার বাংলা কি বলো? না, পূর্ত। হ্যাঁ, কারিগরি, এরকম। কারিগরিটা ভোকেশনাল, কারিগরিটা ইঞ্জিনিয়ারিংয়ের বাংলা নয়। তাই এরকম মানে কিছু বাংলা, ধরো ক্লোরোফিল, বায়োলজিতে আমরা পড়ি, ক্লোরোফিলের বাংলা তুমি কি বলবে, ঠিক আছে? হ্যাঁ, সবুজ সংশ্লেষ বলে, আমি তো আজকে প্রথম শুনলাম। ঠিক আছে, অসুবিধা নেই, চলো আমরা শুরু করি অ্যাটমিক স্ট্রাকচার। আর বেশি কিছু না বলে চলো।
চুপচাপ শোনো। ধরো আমাদের যে কোনো কিছুকে তুমি যদি ভাঙতে থাকো, ঠিক আছে, একটা ইট নাও, একটা ধরো এই বোতলটাকে তুমি ভাঙতে থাকলে, এই পেনটাকে ভাঙতে থাকলে, তো ভাঙতে ভাঙতে শেষে কি হবে? ওরা ঠিক হয়ে যাবে। রাইট 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 রাইট। একবার তোমার ওই রিমোটটা যেটা, হ্যাঁ ছোট রিমোট, দেখো দুটো রিমোটের মধ্যে একটা ছোট রিমোট যেটা ক্যামেরা, হ্যাঁ একদম নিচে দেখো অটো, অটো টিপে তারপর ম্যানুয়াল দেবো। আচ্ছা হ্যাঁ রাইট, একই সাথে দুটো। না না, প্রথমে অটো তারপরে হ্যাঁ করলাম স্যার। অনেকটা কমেছে, হালকা আসছে কিন্তু স্যার এখনো, মানে আমি যদি মুভমেন্ট করি তখন ব্লাডটা আসছে। দেখো একবার না দেখো। মুভমেন্ট করলেই ব্লাডটা আসছে, দাঁড়িয়ে থাকলে কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যে কোনো কিছুকে আমরা যদি ভাঙতে থাকি, তাহলে সব থেকে লোয়েস্ট, যেটা যার পরে সব থেকে স্মলেস্ট, যার পরে তুমি কিন্তু আর ওইটাকে ভাঙতে পারবে না, সেটাকেই আমরা বলি পরমাণু। এইবার পরমাণুর যদি আমরা হিস্ট্রি বলি, মানে পরমাণুর তত্ত্ব কোথা থেকে এসছে, ধরো আমরা আমাদের পৌরাণিক শাস্ত্রে যদি পড়ি, দেখবে আমাদের যে কোনো কিছু বলে না, আরে লাইফের কি আর হবে, সবই তো একসময় পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, বলে না পঞ্চভূত আছে, অগ্নি, তারপর জল, মাটি, এরকম। ওইটা থেকে বলতে পারি আমাদের হিন্দু শাস্ত্র মতে বা ভারতীয় সংস্কৃতিতে ওই কনসেপ্টটা প্রথম। আবার গ্রিকরা মনে করে, ডেমোক্রিটাস ওদের যে দার্শনিক, তিনিই প্রথম অ্যাটম কথাটা ব্যবহার করেন। আবার অ্যাটম কথাটি এসেছে অ্যাটোমস এই শব্দ থেকে, যার মিনিং হচ্ছে ইনডিভিসিবল, মানে যাকে ভাঙা যায় না, যেটা অবিভাজ্য, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার অ্যাটম। কিন্তু ভারতীয় সাহিত্য মতে বা ভারতীয় দার্শনিকরা বলেন, প্রাচীন ভারতের তোমরা নাম শুনে থাকবে কনাদ, তিনিই প্রথম পরমাণুর ধারণা দেন। তিনি পরমাণুকে পরমাণু বলে বা অ্যাটম বলে সম্বোধন করেননি, তিনি বলেছিলেন কণা, আমরা যে বাংলায় বলি না কণা, সেই রকম। মানে এই দুটো নিয়ে কিন্তু অনেক আছে, যে ওরা গ্রিকরা বলে ডেমোক্রিটাস, ইন্ডিয়ানরা বলেন কনাদ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই দুটো যে বলেন, এগুলো ওই বলার কথা, বেদের মতো, যে না বেদ শুনে শুনে সবাই মনে রেখেছে, ওইটাই, ওর কোনো তত্ত্ব নেই, কোনো রিসার্চ পেপার নেই, কিছু নেই, যদিও তখন রিসার্চ পেপার ছিল না। তো তাই ওইগুলোকে কিন্তু আর কোনো সায়েন্টিফিক থিওরি বলে মানা হয় না, ঠিক আছে। প্রথম তাই কনাদকেও ফাদার অফ অ্যাটমিক থিওরি বলা হয় না, বা ডেমোক্রিটাসকেও বলা হয় না। প্রথম যিনি অ্যাটম সম্পর্কিত তার ধারণা দিয়েছিলেন এবং সেই ধারণাটিকে একটি সুপ্রতিষ্ঠিত, যাকে বলে মানে সায়েন্টিফিক পত্রিকায় সেটাকে প্রকাশ করেছিলেন, তিনি হলেন জন ডাল্টন, ঠিক আছে। জন ডাল্টন ছিলেন একজন স্কুল টিচার, ঠিক আছে। তিনিই প্রথম অ্যাটম সম্পর্কিত একটা তত্ত্ব, এটাকে আমি সূত্র বলতে পারবো না, এটাকে তত্ত্ব বলতে হবে। তত্ত্ব আর সূত্রর মধ্যে যেটা পার্থক্য, সূত্র হচ্ছে সে প্রুভ করে, কোনো এক্সপেরিমেন্ট করে তারপর তার রেজাল্টটা দিয়েছে, নিউটনের সূত্র। আর তত্ত্ব বলতে কি, সে একটা ধারণা দিয়েছে যে এরকম হতে পারে, এরকম যদি আমরা ধরে নিই তাহলে আমাদের পৃথিবীতে যা যা ঘটনা ঘটছে সেইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। সে ওই ঘটনাগুলো দেখে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, কিন্তু কোনো প্রুভ করেনি যে এই কারণে এটা হয়েছে, তো সেটাকেই বলা হয় তত্ত্ব। সেরকমভাবে ডাল্টনও ওই রকম কিছু তত্ত্ব দিয়েছিলেন। কি তত্ত্ব না, ডাল্টন বলেছিলেন পরমাণু হলো পদার্থের সব থেকে ক্ষুদ্রতম অংশ, সব থেকে স্মলেস্ট পার্টিকেল, যেটাকে কিনা ডিভাইড করা যায় না, ইনডিভিজিবল। তাহলে পরমাণু কি? পরমাণু হলো পদার্থের সব থেকে ছোট অবিভাজ্য কণা, যাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। নেক্সট পয়েন্টে তিনি বলছেন, পরমাণুকে তুমি সৃষ্টিও করতে পারবে না, আবার পরমাণুকে তুমি ধ্বংসও করতে পারবে না।
আরও একটা জিনিস, ধরো তুমি একটা লোহা বা আয়রনকে তুমি ডাস্ট বানাচ্ছ, তার একটা পরমাণু পাবে। আবার ধরো তুমি জিঙ্ক, তার একটা ডাস্ট বানিয়েছো, মানে পরমাণু নিয়েছি। তাহলে কি দুটো ভিন্ন ভিন্ন ধাতু থেকে বা ভিন্ন এলিমেন্ট থেকে পাওয়া যেই সমস্ত পদার্থগুলো আমরা পাবো, যেই সমস্ত পরমাণুগুলো পাবো, তারা বিভিন্ন হবে। ধরো এই সোডিয়াম থেকে তুমি একটা পরমাণু পেয়েছো, আবার জিঙ্ক থেকে একটা পরমাণু পেয়েছো। দুটো অন্য অন্য এলিমেন্ট থেকে তুমি দুটো আলাদা আলাদা পরমাণু পাবে, একই রকম পরমাণু কিন্তু পাবে না। কিন্তু যদি তুমি একই এলিমেন্ট থেকে পরমাণুগুলো নাও, সাপোজ তুমি এফি থেকে 3-4টে নিলে, ও যেগুলোকে ভাঙা যাচ্ছে না, সেইগুলোর প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স সেম হবে, ঠিক আছে। কিন্তু এফি আর জিঙ্ক, মানে আয়রন আর জিঙ্ক, তাদের কিন্তু পরমাণুর প্রকৃতি বা পরমাণুর বিক্রিয়া তারা কিন্তু সেম হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা তো স্যার গ্রুপে একজন লিখছেন যে ও জয়েন হতে পারছে, জয়েন হতে পারছে না। স্যার তো জয়েন করাচ্ছেন। স্যার আপনি কি আছেন? ওকে একটু গ্রুপে মেসেজ করতে বলো। দেখছি, আমি দেখছি, মেসেজ করেছে, দেখছি। একটু অডিওটা একটু ইনক্রিজ করবেন। আচ্ছা, অডিও ইনক্রিজ। বাকিরা কি অডিও শুনতে পাচ্ছ? না, আমি তো জয়েন করাইছি। আচ্ছা, এই ধরো অরিত্র, তুমি শুনতে পাচ্ছ আওয়াজ? আর্য, দেবজিৎ? হ্যাঁ স্যার পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। কোনো সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে গো? না না। ও, না না স্যার না। তাহলে ভাই তোমার একটু মোবাইলে ডিস্টার্ব আছে, একটু জয়েন করো কেটে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডালটনকে নিয়ে কি বলছিলাম। এবার এই যে ভিন্ন ভিন্ন পরমাণুগুলো আমি পেলাম, তারা কোথা থেকে আসবে? ভিন্ন ভিন্ন ধাতু থেকে আসবে, ভিন্ন ভিন্ন অধাতু থেকে আসবে। এবার তারা কি হয়, পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে কি তৈরি করবে? যৌগ তৈরি করবে বা অণু তৈরি করবে। ক্লিয়ার? যেমন ধরো ওয়াটার, আমাদের সবার জলের মতো সোজা বলি আমরা, জল দেখি, জলে কি দুটো হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? পরমাণুর অনুপাত কত? 2:1। তুমি যাই বলো, ধরো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এখানে কার্বন আর অক্সিজেনের অনুপাত কত? 1:2। সবসময় কি হবে? একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। ধরো লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, CaCO3, যেখানে অনুপাত কি কি পরমাণু আছে? ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। অনুপাত কত? 1:1:3। তাহলে দেখো, এটাও একটি পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে ডাল্টনের থিওরি অনুযায়ী কি হলো? ডাল্টনের থিওরি অনুযায়ী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রথম হলো পরমাণু হলো কোনো পদার্থের সব থেকে সর্ব ক্ষুদ্র কণা, যেটা অবিভাজ্য। ব্যাস হয়ে গেল। তাহলে পরমাণু হলো কোনো পদার্থের অবিভাজ্য এবং ক্ষুদ্রতম কণা। নাম্বার 2, পরমাণুকে তুমি ধ্বংসও করতে পারবে না, এবং সৃষ্টিও করতে পারবে না। 3 নম্বর কি না, একই ধাতু থেকে বা একই অধাতু থেকে, মানে একই এলিমেন্টের যে সমস্ত পরমাণুগুলো পাবো, তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম একই। কিন্তু যদি আমি ভিন্ন ভিন্ন এলিমেন্ট থেকে পরমাণুগুলো পাই, তাহলে তাদের যে ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম কি হবে? আলাদা হবে। আর লাস্ট পয়েন্ট কি বলেছে না, পরমাণুগুলি একটি ক্ষুদ্র পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই যে তত্ত্বগুলো তিনি দিয়েছিলেন, কি কি দেখে দিয়েছিলেন? দেখ, জল, বিভিন্ন ধরনের যৌগগুলো দেখে দিয়ে দিয়েছিলেন। তারপর ধর পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ল অফ কনজারভেশন অফ মাস, এই থেকে দিয়েছিলেন। তো এটা থেকে এইটুকু বোঝা যায় যে এটাই হচ্ছে প্রথম যে পরমাণু সম্পর্কিত কোনো বৈজ্ঞানিক ধারণা। মানে এর আগে অনেকে অনেক কিছু বলে গেছে, যেগুলো ওরা কোনো লিখিতভাবে কিছু দেয়নি, জাস্ট ভার্বালি বলেছে, তার শিষ্যদের বলেছে, এরকম হতে পারে, সেগুলো তার শিষ্যরা দাবি করে, আমরা কিন্তু সেটা কেউ দেখিনি। তো যেটা আমাদের সায়েন্টিফিক প্রুভড প্রথম, সেটাই হচ্ছে এই তত্ত্ব, যেটা কে বলেছেন? ডাল্টন। তাই জন্য জন ডাল্টনকে বলা হয় ফাদার অফ অ্যাটমিক থিওরি। কাকে বলবো আমরা ফাদার অফ অ্যাটমিক থিওরি?
এটা ওই তিনি দিয়েছিলেন 1808-এর দিকে। ঠিক আছে, বাকি এই স্টেটমেন্টগুলো তোমরা যে বই দেখেছো দেখবে সেখানে প্রথমেই এটা থাকে। যদি না থাকে আমাকে বলো, আমি সবই দিয়ে দেবো, গ্রুপেই বলবো। নেক্সট, না তোমরা লিখে নেবে একটু, আমি বলবো, লিখে নেবে, লিখো। হ্যাঁ, ভেরি গুড, লিখো। অ্যাটমস আর দ্য, হ্যাঁ পয়েন্ট করে করে, অ্যাটমস আর দ্য smallest particle, indivisible, smallest and indivisible particle, আমি লিখে দিচ্ছি, বুঝতে পেরেছি। smallest and indivisible particle of an element, ठीक है, indivisible particle of an element। नेक्स्ट पॉइंट लिखो, atoms neither be created nor be destroyed, atoms neither be created nor be destroyed। যারা বাংলায় লিখবে, অ্যাটমকে সৃষ্টিও করা যায় না, অ্যাটমকে ধ্বংসও করা যায় না। 3 নম্বর পয়েন্ট লেখো, atoms neither be created nor be destroyed, নট নয়, neither nor either or শিখেছিলাম না আমরা 8-9-এ, ঠিক আছে। নাম্বার 4, atoms coming from same element are identical in their same element point বলে, atoms coming from same element are identical, মানে একই রকম, identical to each other। আচ্ছা, in their বলেছিলাম না, আচ্ছা, in their physical and chemical properties, each other in their physical and chemical properties। atoms coming from same elements are identical to each other in their physical and chemical properties, in their physical and chemical properties। হলো গো? নেক্সট ওই সেমই লেখো, জাস্ট লেখো atoms coming from different element লিখলে, atom coming from different element are different to each other in their physical and chemical properties, है ना? are different to each other in their physical and chemical properties। দেখো এইটা আমি আগের পয়েন্টেই লিখিয়েছি, দেখো ওইটাকে জাস্ট আইডেন্টিক্যালের জায়গায় ডিফারেন্স, ঠিক আছে, একদম মাথাটা বাইরে রেখে লিখো না, একটু ভেবে লেখো যে স্যার কি বলছে, আগেরটার সাথে কি মিল আছে, মানে এইটা এখন লিখবে, পরে আবার বাড়িতে গিয়ে পড়বে, এত সময় নেই, এখানেই বোঝো। তুমি যখন দুটো জিনিস জিজ্ঞেস করছো জাস্ট ওইটার পরে, তার মানে তুমি বুঝছো না, যদি বুঝে যেতে তুমি নিজেই লিখে দেবে, ঠিক আছে। এইটা চেষ্টা করো যে এখানেই পড়ে নেওয়ার, ঠিক আছে। তাহলে বাড়িতে গিয়ে কিছু কোয়েশ্চেন পড়লে অল্প 1 ঘন্টা পড়লেই হয়ে যাবে, বাস। নেক্সট, atoms are combined in a simple whole number ratio,
atoms are combined in a simple whole number ratio. হোল নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, 2, 3, 1 এগুলো সব পূর্ণ সংখ্যা, শূন্যটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে? তো এইরকম এই অনুপাতে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? কি বলেছি লাস্ট? ইন আ হোল নাম্বার রেশিও টু ফর্ম অর টু মেক আ কম্পাউন্ড, বলে এই দুটো একটু লিখে দাও, H2O CaCO3 এরকম দুই একটা লিখে দাও। রেশিও টু ফর্ম অর টু মেক লিখতে পারো, টু প্রডিউস লিখতে পারো। তোমাদের ইংলিশ স্যার পড়াচ্ছে না এখানে? হ্যাঁ, অনলাইনে পড়াচ্ছে। কি বললে? টু ফর্ম অর টু মেক, এই দুটোর মধ্যে যা খুশি একটা লেখো। টু মেক অর টু প্রডিউস অর টু ফর্ম, এই তিনটের মধ্যে যে কোনো একটা লেখো, তাহলেই হয়ে যাবে। টু ফর্ম কম্পাউন্ড লিখে এই তিনটে উদাহরণ লিখে দাও, ঠিক আছে? দেখো হয়ে গেলে আমাকে একটু জানাও। হয়ে গেছে? তাহলে দেখো, হ্যাঁ ভেরি গুড। তাহলে এই যে ডাল্টন তার একটা তত্ত্ব দিয়ে গেল পুরো অ্যাটমিক স্ট্রাকচারের ওপরে, অ্যাটমের ওপরে, অ্যাটম কিভাবে হবে, এইবার কি হবে ও তো দিয়ে তো চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে। এবার ওর তত্ত্বটা নিয়ে আজ অবধি বিশ্লেষণ চলছে, ঠিক আছে? কিভাবে ওকে মানে যাকে বলে না মরার পরে পোস্টমর্টম ऐसा कुछ করে পুলিশ করে না, সেরকম আর কি। ওর তত্ত্বটা নিয়ে আমরা কাটাছেড়া করব। কীরকম দেখো, প্রথমেই যেটা হলো, যেটা তোমাদের সিলেবাসে নেই কিভাবে ওইগুলো আবিষ্কার হয়েছে, ওটা কিন্তু 11-এ ছিল বা আছে, সেটা হচ্ছে দেখো এরপরে সায়েন্টিস্টরা কী করলেন, ওই যে অ্যাটম মানে একটা ক্ষুদ্রতম অংশ। দেখো একদম অ্যাটম নিয়ে কাজ করা সম্ভব নয়, কারণ অ্যাটমকে তো দেখাই যায় না। এই একটা হাইড্রোজেন অ্যাটম আমি তুলে ধরলাম, এটা তো কখনো সম্ভব? এই একটা অক্সিজেন অ্যাটম দেখো, ওই তাকাচ্ছে অক্সিজেন অ্যাটম, সম্ভব নয়, ঠিক আছে? তাই আমরা কি করতাম, সায়েন্টিস্টরা যেই এক্সপেরিমেন্টগুলো করেছেন না, মেনলি গোল্ড বা ধর প্লাটিনাম এইগুলো নিয়ে কাজ করেছেন। কারণ ও ভালো করে জানবে 10 গ্রাম যদি একটা সোনা হয় না, তা দিয়ে 2 মিটার তো লম্বা করাই যায় যদি ভালো কেউ হয়। মানে ওই যে সোনা বা তো রূপাকে এতটা করা যায় না, সোনা বা প্লাটিনাম এইগুলোকে কি করা যায়, খুব পাতলা প্লেটের মতো তৈরি করা যায়। তাহলে ওই পাতলা প্লেট যদি আমি যত পাতলা বানাবো, আমি ভাববো পুরা পরমাণুর একটা সারফেস আছে, তাই না? যেটা অন্য কোনো মেটালকে তুই পারবি না, যাকে বাংলায় বলবে এই ধর্মটাকে নমনীয়তা। যত তুই নরম মানে পাতলা সিটের মতো করতে পারবি। আরও যদি তোকে আমি একটা এক্সাম্পল দিই, তোরা এই মিষ্টিটা খেয়েছিস? যে স্যার প্রথম ক্লাসে মিষ্টি খাওয়াচ্ছেন না, মিষ্টি দেখাচ্ছেন, খুব বাজে আঁকলাম। হ্যাঁ রাইট, এরকম একটা পাওয়া যায় না, কাজু কাতলি বলে ওটাকে, বা কাজু বরফি। এবার দেখবি ওপরে একটা চাঁদিকা প্লেট বলে অনেকে, তাই না? জাস্ট ওই রকম দেখতে, এত পাতলা বানায়। এবার এখন দোকানে ওইটার উপর পাত দেয় না, আগে ওটা কিন্তু উপরই থাকতো, ঠিক আছে? এখন কি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেয়। ওই রকম পাতলা কিন্তু বানানো যেত। তো ওই পাতলাটাকে কি করেছে, ওই পাতলা যে পাতগুলোকে তারা সেগুলোকে ইলেকট্রিক ফিল্ডে রেখেছে, সেইগুলোকে ম্যাগনেটিক ফিল্ডে রেখেছে। মানে তোরা এইটুকু কাজু কাতলি থেকে এইটুকু ধারণা পেয়েছিস তো, যে কতটা পাতলা বানানো সম্ভব, ঠিক আছে? অনেক দোকানে দেখবি, এই ইউটিউবগুলোতে দেখা যায় যে দেখবি ওই দুবাইতে একটা পান পাওয়া যায় সোনার দিয়ে মোড়া র্যাপিং, ওই রকম ওই যে পাতলা, ওইগুলো নিয়ে কিন্তু ওরা এক্সপেরিমেন্ট করেছে, ঠিক আছে? কি দেখা গেছে না, এই যে পাতগুলোকে নিয়ে ম্যাগনেটিক ফিল্ডে রেখেছে, ওই পাতটাকে নিয়ে ইলেকট্রিক ফিল্ডে রেখেছে। তাহলে দেখা গেছে যদি ওর মধ্যে আর কিছু না থাকে, তাহলে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু দেখা গেছে ওখান থেকে কিছু পরিমাণ রে ব্যাটারির যে পজিটিভ পার্ট তার দিকে যাচ্ছে, আবার কিছু পরিমাণ রে ওখান থেকে বেরিয়ে ব্যাটারির নেগেটিভ পার্টের দিকে যাচ্ছে। কি কোন পার্টিকেল নেগেটিভের দিকে যায়? অবশ্যই ওর মধ্যে কিছু একটা পজিটিভ কণা আছে। আবার কোন পার্টিকেল পজিটিভের দিকে যায়? অবশ্যই ওর মধ্যে কিছু একটা
নেগেটিভ পার্টিকেল আছে। ক্লিয়ার? আবার একটা কি করা হলো, ওই ছোট্ট একটা পাত বানালো বেরিলিয়াম। কার পাত? বেরিলিয়াম। সেই বেরিলিয়ামে একটা আলফা পার্টিকেল ছুঁড়ে মারলো। আলফা কি এগুলো সব পরে বলবো। মারলো, মারার পর দেখলো ওখান থেকে একটা কণা বেরোচ্ছে যার কোনো চার্জই নেই। তাহলে কি হলো, একটা পরমাণু যেটাকে ডাল্টন বলেছিল অবিভাজ্য, যার কোনো, যাকে আর ভাঙতে পারবি না, তার ভেতরে আর কিচ্ছু নেই, কিন্তু দেখা গেল সে আবার কয়েকটা সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি। তাদের মধ্যে একটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, মানে নেগেটিভ মানে বাংলায় বলে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, আবার একটা হচ্ছে নিস্তড়িত। যে ধনাত্মক কণাটা আবিষ্কার করেছেন তার নাম গোল্ডস্টেইন। কি নাম? গোল্ডস্টেইন। এবং তার নাম দিলেন প্রোটন। কি নাম দিলেন? প্রোটন। যে ওই নেগেটিভ বা ঋণাত্মক কণার আবিষ্কার করলেন তার নাম জে জে থমসন। হ্যাঁ না, লিখে দেবো, সব লিখে দেবো। জে জে থমসন। তার কি বলো সেইটা, তিনি তার নাম দিলেন ইলেকট্রন। কি নাম দিলেন? ইলেকট্রন। আর সব শেষে যে নিস্তড়িত কণাটা যিনি আবিষ্কার করলেন তার নাম স্যাডউইক বা চ্যাডউইক, অনেকে বলেন। কি বলেন? চ্যাডউইক বা স্যাডউইক। ঠিক আছে? এবার এই তিনটে পার্টিকেলের মধ্যে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যে ইলেকট্রন আর প্রোটন, একটা ইলেকট্রনের সাপেক্ষে একটা প্রোটনের মাস অনেক 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 বেশি। কত গুণ ভারী না, বলছে একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন 1837 গুণ ভারী। মানে ধর ইলেকট্রনের ওয়েট 1 কেজি, কখনোই আমি ধরতে বলছি, তাহলে প্রোটনের ওয়েট কত হবে? 1837 কেজি। ক্লিয়ার? আবার ওই প্রোটনের সঙ্গে যে নিউট্রন, যার কোনো চার্জ নেই, তার চার্জ কি হবে? তার যে সাইজটা এই প্রোটনের সাথে নিয়ারলি ইকুয়াল, কাছাকাছি। এইবার কথা হলো, এতক্ষণ ডাল্টন বলল পরমাণুকে ভাই ভাঙা যায় না, ওর ভেতরে কিচ্ছু নেই, কিন্তু দেখা গেল ভাই ওর ভেতরে অনেক কিছুই আছে। ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, আবার একটা একটা করে নেই, সংখ্যায় বিভিন্ন রকম আছে, তাই না? তোর ঘরে তুই একা থাকলে তুই যেভাবে থাকতে পারবি, কিন্তু যখন অনেকজন একান্নবর্তী ফ্যামিলি হবে, এই রুমে তুই থাকবি, তুই ওর রুমে যাবি না, তুই এখানে থাকবি, এরকম হয় না? ঠিক আছে? তাহলে ওই অ্যাটমের মধ্যেও আমাদের যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো আছে, সাব অ্যাটমিক মানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তারা কিভাবে আছে, কোথায় কোনটা আছে, সেই সম্পর্কিত আলোচনা করার জন্যই আমাদের আসবে বিভিন্ন ধরনের অ্যাটমিক মডেল, যেইগুলো নিয়ে আমাদের পড়তে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? ক্লিয়ার একদম? অনলাইন যারা আছো, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, চলো তাহলে আমরা আগে ওই যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো বললাম, ওর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওগুলোর আমরা বেশি কিছু জানার দরকার নেই আমাদের। যেটা জানতে হবে তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে, কে আবিষ্কার করেছে। দ্বিতীয় কথা মাস, এইটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, যে একটা প্রোটনের থেকে একটা ইলেকট্রন কত গুণ ভারী। ঠিক আছে? আর একটা কি, এদের মাস, এদের চার্জ, এগুলো আমাদের, আমি একটা টেবিল বানিয়ে দিচ্ছি, এটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে? এইটা একটু লিখে দাও, একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে এত গুণ ভারী, লিখে নিয়েছো? তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে? মেদিনীপুর থেকে কেউ আছো তোমরা? হ্যালো, তমলুক থেকে বা হাওড়া থেকে কেউ আছো? মেদিনীপুরে কোথায়? হ্যাঁ রাইট। কোনো কোনো বইতে 1800 না 40ও থাকে, কোনো কোনো বইতে 1887ও থাকে, তিনটেই দেখেছি, কিন্তু সব থেকে বেশি বইতে দেখেছি 1837। হ্যাঁ বলো। না বাবা, প্রোটন ইলেকট্রনের থেকে, প্রোটন ভারী। ঠিক আছে? একটা প্রোটন যদি একটা হাতি হয়, তাহলে ওইটা ভেবে নে ওর থেকে 1837 না 1 কেজির কিছু একটা একটা। ক্লিয়ার? লেখো, জাস্ট ওই ছকটাই আমরা পড়বো, আর কিচ্ছু পড়বো না।
আজকে একটু বেশি করে আমরা পড়বো, কারণ ওই চ্যাপ্টারটা আমরা পড়িনি তো আগের দিন, কারণ পরের সপ্তাহে আবার পুজো আছে, তাই আজকে তোমাদের দুটো ক্লাস নিয়ে নেবো এই পরপর টান। তোমাদের কিছু বলিনি কেন, এটা নিয়েই তোমরা গ্রুপে এখন মহাযুদ্ধ শুরু করে দেবে, এই জন্য আর কিছু বললাম না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারণ এগিয়ে যাবে একটু। ইলেকট্রন, প্রোটন, কিরে ভাই কথা বল, এটা বন্ধ করে। এগুলো না মুখস্থ করতে হয় না। ধর তোর নাম কি তুই কোনোদিন মুখস্থ করেছিস? বলতে 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 হয়ে গেছে, ওই রকম করে প্র্যাকটিস কর। মুখস্থ করে জীবনে কিছু হবে না, তাহলে তুই আর অ্যাপ্লাই করতে পারবি না। ঠিক আছে, দেখবি ওইটা দিয়ে অঙ্ক কর, এই কর, বারবার লেখ, দেখবি আপনা আপনি হয়ে যাবে। তুই টেন্ডেন্সি নিস না যে মুখস্থ করবি, মুখস্থ যেন হয়ে যায়, তুই এত প্র্যাকটিস করবি। চার্জের পরে লেখা ডিসকভার্ড বাই, মানে কে আবিষ্কার করেছে। ও সরি 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 সরি, পার্টিকেল। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে বললে পার্টিকেল? নামটা কি তোমার? মন্দ্রিতা রায়। আচ্ছা, বাড়ি কোথায়? স্যার মাসের পরে কি চার্জ লেখা আছে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি বললে? মুর্শিদাবাদ। ও, অনেক দূর তো। হ্যাঁ স্যার। মুর্শিদাবাদ মালদার সবাই খুব ট্যালেন্টেড হয়, বেশি না। ডিসকভার সালটা লেখাবেন। কি বলছিস? স্যার জুন সালে আবিষ্কার হয়েছিল। বলছি একটু লিখতে দে। আচ্ছা দেখ, এইখানে মাইনাস আর এখানে মাইনাস গুণ করে প্লাস হবে না? হয়ে যাবে। কানটা ধর, এটা হচ্ছে টু দি পাওয়ার। আমি বললাম তুই বলে দিবি হ্যাঁ, দেখবি না এটা মানে কি 1/, এরকম 10 একের পরে 19টা শূন্য আছে, তাই না? এটা তো বাই মানে 10। এরকম ভুল করিস না। এই যে দেখ, প্রোটনের চার্জটাকে বলা হয়, আমরা ধরে নিই +1, আর এটাকে ধরে নিই -1, আর নিউট্রালের চার্জ কত? 0, রাইট। স্যার সিটার মানে তো কুলম্ব। কুলম্ব, ভেরি গুড। কুলম্ব মানে কি বলো তো? কুলম্বের ভ্যালুটা জানো কত? তড়িৎ আধান বা চার্জ। এটা একটা ফান্ডামেন্টাল না ফান্ডামেন্টাল ইউনিট, তোমরা জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। জিলেট দিতে হবে কিন্তু, শুধু ডিপ্লোমা করে কিছু হবে না, ঠিক আছে? জিলেটের আমাদের ব্যাচে কে কতজন পড়ছো? জিলেট কিন্তু তোমরা এই সেমিস্টারে না হোক, সেকেন্ড বা থার্ড থেকে জিলেট শুরু করে দেবে, কারণ এমনি করে থার্ড সেমিস্টার থেকে করো বলছি তো, এই ইয়ারটা বাদ দাও। এখন থেকেই না, এই দেখো এই যে চ্যাপ্টারগুলো হচ্ছে, এগুলো সবগুলোই জিলেটে আছে, সব প্রত্যেকটাই। এইগুলোকে তোমরা এমনভাবে পড়ে নাও যাতে জিলেটে গিয়ে তোমাদের এই টপিকগুলো আর পড়তে না হয়, ঠিক আছে? তাহলে একই কাজ কতবার করবি? আই রে ভুল লিখলাম, অপশনটা তো এইখানে হবে।
চ্যাডউইক, নিউট্রন ডিসকভার করেছেন চ্যাডউইক। এই অডিওটা অফ অফ করো গো। হ্যালো, কেউ অডিওটা অন করে রেখেছো? অফ করো। ভাইয়া সুরজ বন্ধ করো একটু, লিখে নাও তোমরা, আমি একটু সরে গেলাম। নিউটনের চার্জ নেই বাবা, এই জন্য ওটা চার্জে ওটা খোলা আছে, কিছু নেই। হয়ে গেছে সবার? গোল্ডস্টেইন, GOLDSTEIN, ঠিক আছে। না, রাদারফোর্ড প্রোটন কোথায় আছে তার ধারণা দিয়েছিলেন, রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেননি। ঠিক আছে, নেক্সট যাই। এবার তাহলে কি বললাম, এরা কোথায় থাকে, এদেরকে থাকার ব্যবস্থা করতে হবে। তো এতগুলো ঘরের অতিথি পেলি তোরা, কোথায় থাকে সেইগুলোকে প্রথম কে বলেছেন, আবিষ্কার করে দিলেন তিনজন। প্রত্যেকের চার্জ কি, প্রত্যেকের মাস কি রকম, এগুলো তোরা জানলি। এইবার কথা হলো ঠিক আছে, বস। এইবার কথা হলো যে ওরা কিভাবে থাকে। এর জন্য প্রথম যেই মডেলটা কেউ দিয়েছিলেন সেটা হলো পাম-পুডিক মডেল। পাম-পুডিং কথাটা তোরা শুনেছিস? শুনিসনি? আচ্ছা, এটা শুনেছিস? और ওয়াটারমেলন শুনেছিস? পাম পুডিংও তুই শুনেছিস। কেক খেয়েছিস না, যেই কেকগুলোতে ওই শুকনো একটা ফলগুলো থাকে, ওই লাল লালগুলো থাকে। দেখ, পাম পুডিং মডেল দিয়েছিলেন হচ্ছে থমসন। কে দিয়েছিলেন? থমসন। তিনি কি বলেছিলেন, অ্যাটম হলো কি না, অ্যাটম হলো পুরো যে অ্যাটম, ধর এটা একটা পুরো অ্যাটম, একটা স্ফেরিক্যাল শেপ হবে, তার পুরোটাই হচ্ছে পজিটিভ চার্জ। তুই যদি কেক ওয়াটারমেলন দেখিস, ওয়াটারমেলনের একটা সাদা পার্ট, একটা লাল পার্ট পাবি না, ওই লালটাই হচ্ছে পুরোটাই পজিটিভ চার্জ, পুরোটাই একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বা তুই যদি একটা কেক দেখিস, সেই কেকের দেখবি পুরো যে ময়দার পার্টটা, সেটা কি, সেটাই পুরোটাই পজিটিভ, সেটাই হচ্ছে প্রোটন। পুরো অ্যাটমটাই তৈরি হয়েছে প্রোটন দিয়ে। এবার তার মধ্যে ওই কেকের ভেতর যেমন টুটি ফুটিগুলো থাকে, বা ওয়াটারমেলনের মধ্যে সিডগুলো যেমন ডিস্ট্রিবিউট থাকে, সিমিলারভাবে ইলেকট্রনগুলোও ডিসকভার ওইভাবে থাকে। এই মডেলটা প্রথম কে দিয়েছিলেন, এইভাবে ব্যাখ্যাটা করেছিলেন। কিন্তু দেখ, এই ব্যাখ্যা দিয়ে তিনি জাস্ট একটাই জিনিস ঠিকঠাক বলতে পেরেছিলেন যে এটা নিস্তড়িত, কেন, পুরো যতটাই নেগেটিভ চার্জ ততটাই পজিটিভ চার্জ। কিন্তু এইভাবে একটা পজিটিভ চার্জের সমুদ্রে ইলেকট্রন এইভাবে থাকতে পারে না, কারণ ওদের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ হবে, দুটো অপোজিট চার্জ অ্যাট্রাকশন থাকবে। মানে সেই পরমাণু স্টেবিলিটি সম্পর্কে উনি কিন্তু আর ব্যাখ্যা করতে পারলেন না। তারপরে প্রথম যিনি একটা এক্সপেরিমেন্ট করলেন, যেটা তোমাদের বইতে খুব সুন্দর করে আছে, সেটা হলো রাদারফোর্ড। এই এক্ষুনি একজন নাম বললো, স্যার রাদারফোর্ড প্রোটন ডিসকভার করেছিলেন? না, রাদারফোর্ড প্রোটন ডিসকভার করেননি। তিনি প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের অ্যারেঞ্জমেন্ট কীভাবে থাকে সেইটা বের করেছিলেন। দেখো, এই মডেলটা আমি একটা নোটের মতো দিয়ে দেবো, লিখে নেবে একটু করে, ঠিক আছে? জাস্ট একটু জায়গা রেখে দেবে। নেক্সট লিখো রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তো একটু বিশ্রাম নেই, চাপ নেওয়ার কিছু নেই, বিশ্রাম। রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এক সেকেন্ড দেখি, দাঁড়াও। একটা তোমাদের ভিডিও দেখাতে পারি কিনা দেখি। দেখতে পেলে? হ্যাঁ, দেখ।
The credit for the discovery of the nucleus of an atom goes to a British physicist, Lord Ernest Rutherford. Shown here is the diagrammatic view of the famous gold foil experiment conducted by Lord Rutherford. The radioactive source, rich in alpha particles, was kept in a thick lead block. দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও দেখ এইটা কি এটা হচ্ছে একটা সোর্স যে যার মধ্যে কি আছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আছে কি আছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এটা তো 10 অবধি পড়েছিস রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে যেই সমস্ত অ্যাটমগুলো স্টেবিলিটি খুব কম যাদের অ্যাটমিক মাস প্রচণ্ড তারা কি হয় কণাগুলো ভাঙতে থাকে অ্যাটমগুলো এবং এই ভাঙার সময় কিছু পরিমাণ তেজস্ক্রিয় কণা বিকিরণ করে ঠিক আছে সেই তেজস্ক্রিয় কণার মধ্যে কি থাকে আলফা থাকতে পারে বিটা থাকতে পারে গামা থাকতে পারে এবং তাদের মধ্যে দেখা গেছে সব থেকে স্টেবিল হলো আলফা কণা কে সব থেকে স্টেবিল আলফা তাই জন্য সেই আলফা কণাটাকে রাদারফোর্ড কি করলেন এই সোর্স আছে এটাকে এবার তেজস্ক্রিয় মানে কি জানিস তো প্রচণ্ড ক্ষতিকর ঠিক আছে এই জন্য সেটাকে সবসময় ওই লেড বাক্সের মধ্যে রেখেছে কি দিয়ে রেখেছে লেড বাক্সের মধ্যে এইবার নিয়ে তিনি কি করলেন এই একটা ছোট্ট জায়গা রাখলেন যেখান দিয়ে কণাটা বেরোবে বেরিয়ে কি করবে এই গোল্ড ফয়েলে গিয়ে ধাক্কা মারবে কেন গোল্ড ফয়েল একটু আগেই বলেছি অন্য কেন কিছু নয় কারণ গোল্ডকে ওই কাজু কাতলির সেই পাতলা পাতের মতো করা যায় তাই জন্য তিনি কি নিলেন গোল্ড ফয়েল নিয়ে এখানে আলফা পার্টিকেলটা পাঠাচ্ছেন এইবার দেখো কি ঘটছে The alpha particles were confined to a narrow beam by passing them through a lead sheet with a slit. An extremely thin foil of gold was bombarded with these fast-moving alpha particles. Excellent. দেখো পাঠিয়েছে কতগুলো আলফা পার্টিকেল যাচ্ছে ম্যাক্সিমাম কোথায় গিয়ে ধাক্কা মেরেছে দেখ সোজা সোজা কখন যেতে পারবে যদি না সামনে কেউ থাকে তাই না সামনে যদি না কেউ থাকে এখানে তো বাঁকার কোনো পজিশনই নেই সোজা তো পাঠাচ্ছে ঠিক আছে তবু কখন বাঁকবে যদি সামনে কাউকে ধাক্কা মারে তখনই ঠিক আছে এবার দেখো তাদের মধ্যে দুই একটা দেখো ওই এক প্রায় 50টার মতো কণা কি হচ্ছে দেখো হালকা বেঁকেছে এই দেখো আর 20,000-এর মধ্যে একটা দুটো কি হয়েছে পুরো যেই দিকে গেছিল সেই দিকেই ফিরে এসেছে ওই দিকে আর যেতে পারেনি এটাই হচ্ছে ওর এক্সপেরিমেন্ট বলো ক্লিয়ার কিনা ক্লিয়ার আরেকবার দেখাচ্ছি আমি জাস্ট লাস্ট এইটুকুটাই আমার দরকার বাকি কিছু দরকার নেই দেখ পাঠাচ্ছে দেখ তুই এটা একবার দেখ তারপর বুঝতে পারবি জাস্ট এইটুকুটা দেখ যেটুকু দেখাচ্ছি অন্য কিছু দেখার দরকার নেই with a slit. An extremely thin foil of gold was bombarded with these fast-moving alpha particles. The scattered alpha particles were detected. দেখ ক্লিয়ার এই ছবিটা শুধু মাথায় রাখ ক্লিয়ার না ক্লিয়ার নয় বল ক্লিয়ার বাস এটাই আমি একটা হালকা করে তোমাদের ড্র করে দেখাচ্ছি উপরে হেডিং লেখো রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট লিখলি আসো এই জন্য এই বোর্ডটার গুরুত্ব আছে তাই না এটা যতই বোঝাতাম এটা সুন্দর দেখে নিলে হ্যাঁ ওটা এখনো বলিনি তো আগে আমি এক্সপেরিমেন্টটা করেছি করে দেখবো ভাই কি হচ্ছে তারপরে তো অ্যাজ আ রেজাল্ট আমি পৌঁছাবো ঠিক আছে এখন তো আমি জাস্ট অবজার্ভ করেছি এইবার তো ডিসিশন নেব তাহলে কি ছিল বল এইখানে একটা বক্স ছিল সেই বক্সে কি আছে একটা এখানে একটা ছোট্ট জায়গা আছে যেখান দিয়ে কণাগুলো বেরোবে আর এখানে কি আছে তেজস্ক্রিয় পদার্থ এবং সেই পদার্থটা কি ছিল ইউরেনিয়াম কি নিয়ে কাজ করেছিলেন ইউরেনিয়াম সেখান থেকে কি পার্টিকেল বেরোচ্ছিল আলফা কেন আলফা নিয়েছিলেন কারণ আলফা পার্টিকেলের স্টেবিলিটি বাকি সবার থেকে বেশি যে সমস্ত তেজস্ক্রিয় কণা ওখান থেকে বেরোয় তার থেকে সব থেকে সুস্থিতকে আলফা পার্টিকেল এবার ওই আলফা পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি জানিস অ্যাকচুয়ালি হলো হিলিয়াম 2+ কণার স্রোত কার স্রোত হিলিয়াম 2+ মানে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত 10 অবধি পড়েছিস দেখবি 2
তার মধ্যে দুটো প্রোটন থাকে, দুটো ইলেকট্রন থাকে। যদি ওই হিলিয়াম থেকে দুটো ইলেকট্রনকে তুই বের করে দিস, তাহলে হিলিয়াম কিসে পরিণত হয়ে যাবে? আলফা পার্টিকেলে। কিসে? আলফা পার্টিকেলে। তাহলে আলফা পার্টিকেল হলো হিলিয়াম 2+ কণার স্রোত। তাহলে সেটার তড়িৎ আধান কি? প্লাস চার্জ। এবার তোরা তো এটুকুই জানিস, যতই 10 অবধি পড়, 9 অবধি পড়, এটুকুই জানিস, নাও পড়, পজিটিভ পজিটিভ অলওয়েজ রিপালশন হবে, পজিটিভ নেগেটিভ অলওয়েজ অ্যাট্রাকশন হবে। ক্লিয়ার? তাহলে আলফা পার্টিকেল is a positive particle, charged particle, positively charged particle, so it is must repelled by a positive particles, है ना? একটা পজিটিভ কণার দ্বারাই রিপালশনের হবে। ঠিক আছে? তাহলে এটাকে কি করলি তুই? এরকম একটা পর্দা দিয়ে ঘিরে দিলি। দেখি ওটা ঘেরা ছিল না? কেন ঘেরা ছিল? দেখ, এই কারণেই ঘেরা ছিল, আলফা পার্টিকেলকেও আমরা চোখে দেখতে পারবো না, তাই না? তাহলে আলফা পার্টিকেলে যে যাচ্ছে কোথায় আমরা কি করে বুঝবো? এই জন্য এখানে একটা এমন একটা সাবস্টেন্স রাখা হয়েছে যেটা প্রচণ্ড সেন্সিটিভ। তার উপরে যদি কিছুর একটা ধাক্কা লাগে, সে সেখানে একটা স্পট দিয়েই দেবে। এই জন্য সেই সাবস্টেন্সটা হলো জিঙ্ক সালফাইড, ZnS। হ্যাঁ, পর্দাটা ক্লিয়ার। এবার এই পর্দার পরে এখানে কি ছিল বলতো? গোল্ড ফয়েল। কেন গোল্ড নিয়েছে? কারণ গোল্ডই হলো এমন একটা ধাতু যেটাকে তুই সব থেকে পাতলা করতে পারিস, ওর নমনীয়তার জন্য, ওর ম্যালায়েবিলিটির জন্য। ঠিক আছে? ম্যালায়েবিলিটি মানে নমনীয়তার ইংলিশটাই। ঠিক আছে? সব থেকে পাতলা, একদম সেই কাজু কাতলির পাতের মতো তুই বানিয়ে দিলি, বানিয়ে ওর উপর তুই আলফা পার্টিকেল রাখলি। এইবার দেখতে পাবি ম্যাক্সিমাম স্পট এই জায়গাটায় হচ্ছে। কালো ম্যাক্সিমাম কোথায় হয়ে গেছে? এই জায়গাটায়। তার মানে কি হচ্ছে? ম্যাক্সিমাম কোনা ভাই সোজা একদম হেলতে তুলতে বেরিয়ে গেছে, কোনো ধাক্কা নেই, কিচ্ছু নেই, চলে গেছে। কিন্তু দেখা গেছে কিছু কিছু পার্টিকেল হালকা রিপিল করেছে, হালকা। ঠিক আছে? হালকা রিপিল করেছে। আর কেউ কেউ দেখা গেছে একদম এখান দিয়ে এসছিল, আবার এই দিকে। তাহলে সব থেকে বেশি স্পট কোথায়? এখানটায়। সব থেকে মিডিয়াম স্পট কোথায়? এই দুটো জায়গায়। আর সব থেকে কম কোনটায়? দেখা গেছে যদি তুই 20,000টা পাঠাস, কটা পাঠাস? তার মধ্যে একটা বা দুটো জায়গায় এরকম পাবি যারা পুরো ফিরে আসবে। ক্লিয়ার? 50 থেকে 100টা পাবি যারা সামান্য ডিফ্লেক্ট হয়েছে। এইবার ডিফ্লেকশনটা কেন হয়? যেহেতু আলফা পার্টিকেলগুলো ম্যাক্সিমাম সময় সোজা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বলা যায় আলফা পার্টিকেলস আর মানে এই যে পরমাণুর ম্যাক্সিমাম স্থানটাই হচ্ছে ফাঁকা, হ্যাঁ কি না? স্পেস একদম কিছু নেই, ম্যাক্সিমাম স্পেসটাই ফাঁকা। এবং সেই পরমাণুর মধ্যে এমন একটা ক্ষুদ্র জায়গা আছে যেইখানে তার সমস্ত পজিটিভ চার্জটা থাকে। তাই দেখ, সেখানে একটা বিশাল বড় পজিটিভ চার্জ, তার মধ্যে একটা ছোট পার্টিকেল পুরো সেখানে গিয়েই ধাক্কা মেরেছে, ওর হালটা কি হবে? পুরোপুরি ব্যাক করে যাবে। আবার যারা ধর ওই আলফা পার্টিকেল থেকে সামান্য দূরে দূরে যাচ্ছে, একদম কাছ দিয়ে যাচ্ছে না, ধর গায়ে ঘেঁষে যাচ্ছে, কিন্তু তারা তো ওই রিপালশনটা ফিল করবে। এরকম ধর এখানটায় কি আছে আমার? এটা নিউক্লিয়াস। যে ভাই এরকম করে ধাক্কা মেরেছে তার কোনো চান্স নেই, যাবে একদম পুরো ব্যাক। এবার কেউ ধর এইখান দিয়ে যাচ্ছে, তাহলে ভাই টানতে তো পারছে না, রিপালশন তো হবে না, কিন্তু ভাই ডিফ্লেক্ট তো করবে। তাহলে যারা আশপাশ দিয়ে যাচ্ছিল তাদের কি হবে? ডিফ্লেকশন হবে। আর যারা একটু দূর দিয়ে যাচ্ছিল কিছুই হবে না, চুপচাপ বেরিয়ে যাবে। তাহলে ওই যে পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্রতম অংশ যেখানে পুরো পরমাণুর পুরো যে ভরটা থাকে, ঠিক আছে, যেখানে পরমাণুর পুরো যে প্রোটনটা থাকে, পজিটিভ চার্জটা থাকে, তাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ধারণাটা প্রথম কে দিলেন? রাদারফোর্ড। ক্লিয়ার? এবং ওর ধারণাটা কতটা ছোট সেটা যদি তোরা বুঝতে চাস, একটা ক্রিকেট গ্রাউন্ড দেখেছিস এখন এশিয়া কাপ চলছে, দেখবি ওই ক্রিকেট গ্রাউন্ডের, দুবাই ক্রিকেট গ্রাউন্ড তুই যদি দেখিস, পুরো গ্রাউন্ডটা ধর একটা অ্যাটম। কি ধরলি? অ্যাটম। ক্রিচ 22 গজের ক্রিচের মাঝখানে তুই ওই ক্রিকেট বলটাকে রেখে দে, ওইটা হবে নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে কত? 1,00,000 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? তাহলে প্রোটনের ধারণা দিলেন। এবং ওর সাথে শুধু প্রোটন থাকে তা নয়, দেখ ওইটুকু ছোট জায়গার মধ্যে প্রোটন থাকবে,
তাহলে তাদের পজিটিভ পজিটিভ তো রিপালশন হবে, কি করে সেইটা থাকতে পারবে? তাই জন্য রাদারফোর্ড এক্সপ্লেন করলেন আরও একজনের সাহায্য নিয়ে যে এই প্রোটনের সাথে সাথে ওখানে নিউট্রনও থাকে। কে থাকে? প্রোটন থাকে, আর নিস্তড়িত কণা নিউট্রন থাকে। কে থাকে? প্রোটন আর নিস্তড়িত কণা নিউট্রন থাকে। এবং তাদের দেখবি মাসটা নিয়ারলি ইকুয়াল। যদি আগের পেজে তোরা খাতাটা দেখিস, প্রায় ইকুয়াল, প্রায় সমান। একটা ছিল 1.67, একটা ছিল 6.4, এরকম। দেখ নিয়ারলি ইকুয়াল না? তাই জন্য অনবরত কি হয়, প্রোটন নিউট্রনে আবার নিউট্রন প্রোটনে কনভার্ট হতে থাকে। এই জন্য ওদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, যাকে বলা হয় নিউক্লিয় বল। এটাও তোরা পড়েছিস। কি বল? দেখ পরমাণুর ওই ক্ষুদ্রতম অংশে কি থাকে? সমস্ত প্রোটন এবং নিউট্রনগুলো থাকে। এবং ওখানে আরও এক ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেল থাকে যাকে বলে মেসন কণা। সেই পাই মেসন কণার প্রভাবে কি হয়, নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে কনভার্ট হতে থাকে। তাই জন্য ওখানে তুই আলাদা করে প্রোটনকে, আলাদা করে নিউট্রনকে তুই চিনতে পারবি না। ওরা কন্টিনিউয়াসলি, তুই একবার প্রোটন আমি একবার প্রোটন। তার মানে কি, ওই যে বিকর্ষণ, ওইটার সময়ই পায় না ঝগড়া করার। ওদের সবসময় কাজে এত ব্যস্ত থাকে, তারা বলে আর ঝগড়া করার সময়ই নাই। যে বাড়িতে দেখবি কাজ নেই, বেশি ঝগড়া। ঠিক আছে, প্রচুর কাজ, সময়ই পাচ্ছে না ঝগড়া করা। তাহলে কি হবে? তোর ওদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, যাকে বলা হয় নিউক্লিয় বল। ক্লিয়ার? বাস, সেটা কার দ্বারা হয়? মেসন কণা। এবার তাহলে নিউট্রন প্রোটনের জায়গা তো আমি দেখে নিলাম, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? তখন রাদারফোর্ড বলল যে পরমাণুর মধ্যে ক্ষুদ্রতম অংশে তার যেমন পজিটিভ চার্জটা থাকে, তার সমস্ত ভরটা যেমন এই জায়গার মধ্যে থাকে, সেই রকম পরমাণুর চারিদিকে কি থাকে? প্রচণ্ড কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কি থাকে? অরবিট থাকে। কি থাকে? অরবিট। সেই অরবিটগুলোর মধ্যে কে থাকে? ইলেকট্রনগুলো থাকে। এবার সেই ইলেকট্রনগুলো স্থির থাকে না গতিশীল থাকে, কি করে বুঝবো? ঠিক আছে, আমি এদের এখন অ্যারেঞ্জমেন্ট তোদের কিচ্ছু শেখাচ্ছি না, জাস্ট বলছি এগুলো থাকে। এবার কথা হচ্ছে, এরা যদি স্থির থাকতো তাহলে কি হতো? দেখ, পজিটিভ চার্জটা প্রচণ্ড বেশি, কারণ সমস্ত পজিটিভ চার্জ এক জায়গায় আছে। তাহলে সে কি করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। ইলেকট্রনগুলোকে যদি নিজের দিকে টানে, ইলেকট্রন তো ছোট, ওকে তো টেনে নিতেই পারবে। তাহলে পরমাণুর অস্তিত্ব কি থাকতো? থাকতো না। তাই জন্য রাদারফোর্ড কি বলেছে দেখো, অ্যাটম তো একে এই দিকে টানছেই, যেটাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ আকর্ষণ বল। ফিজিক্সে যেটাকে বলে কুলম্বের সূত্র। F ইকুয়াল টু হয় না তার ভ্যালুটা Q1 Q2 বাই r², হয় তো? তাহলে দেখো, এই যে ফোর্সটাকে একে টানছে, তাহলে এমন একটা ফোর্স দিতে হবে যাতে বাইরের দিকেও এরকম একটা কাজ করে। তাহলে দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ কি না? যাতে পরমাণুটা স্টেবিল থাকতে পারে, যাকে ওকে আর নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়তে না হয়। তার জন্য কি হয়, এই যে ইলেকট্রনগুলো থাকে এই কক্ষপথের উপরে গতিশীল থাকে, ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এই ঘোরার জন্য সার্কুলার পথে এর মধ্যে একটা অপকেন্দ্র বল তৈরি হবে। কি তৈরি হবে? অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা কোন দিকে? বাইরের দিকে। নিউক্লিয়াস টানছে কোন দিকে? ভেতরের দিকে। তাহলে দুটো ফোর্স ক্যান্সেল আউট হচ্ছে না? হচ্ছে না। তার দ্বারা আমি বলতে পারি এইভাবে পরমাণু স্থির থাকে। এবার তুই আমাকে বল, একটা ইলেকট্রন এই বাইরের কক্ষপথে ঘুরছে, আর এটা একদম ইনার অরবিটালে ঘুরছে, কোথায় ইলেকট্রনের স্পিড বেশি হবে? ভেতরে। ভেরি গুড। না, না। দেখো ফোর্সটা কি, তুমি দেখো ফোর্সটা, একবার ফোর্সটা দেখো। ফোর্সটা হচ্ছে দু ধরনের ফোর্স আছে, একটা হচ্ছে Q1 Q2 বাই r²। এটার সাথে আরেকটা ফোর্স কোনটা ইকুয়াল হচ্ছে? mv² বাই r, হ্যাঁ না? mv² বাই rটাই কি? অপকেন্দ্র বল। দেখ, যদি ব্যাসার্ধ তুই কনস্ট্যান্ট করে দিস, তুই rটাকে তো ছোট এখানে, ঠিক আছে? rটা ছোট মানে এই পুরো ভ্যালুটা বেশি। তাহলে সেটাকে নিউট্রাল করার জন্য এখানে কোন এমন জিনিস আছে যেটাকে তুই বাড়াতে পারবি? একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এইটা, ভি। ভি যদি বেশি হয় তাহলে পুরো ফোর্সটা ইকুয়াল হবে, তাই না?
এটা পুরো ম্যাথমেটিক্স আর কিছু নয়, মোটামুটি যারা ম্যাথ জানে এটুকু বুঝতে পারবে। ঠিক আছে, দেখ Q1Q2/r², এখানে তো এটা প্রচণ্ড বেশি, তাহলে ওটাকে যদি নিউট্রাল করতে হয় এ তো আর কে চেঞ্জ করতে পারবে না, এম কেও চেঞ্জ করতে পারবে না, তাহলে কাকে দিয়ে বাড়াবে? ভি। তাহলে যেই ইলেকট্রনগুলো নিয়ারেস্ট দ্য নিউক্লিয়াস ঘোরে তাদের স্পিড কি হয়? বেশি হয়। ক্লিয়ার? একটু এটা দেখো, আমি তোমাদের এটা দিচ্ছি, একবার তোমরা গ্রুপটা খোলো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার সবাই খুলবে। সায়ন, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। তোদের ডিপ্লোমা সেমিস্টার 1 না? দেখো রাদারফোর্ড অ্যাটমিক মডেল দেখলে? দেখো সবগুলো তোমাদের দরকার নেই, ঠিক আছে, আমি যেগুলো পড়াবো বলে দেবো। দেখো রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কিত আমার লেখানো আছে, ঠিক আছে। সমজায়াটা লাস্টে হবে। অ্যাকচুয়ালি এটা স্কুলের জন্য বানিয়েছিলাম, তোমাদেরটা ওই জন্য দিয়ে দিলাম, একই জিনিস, কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু কোশ্চেনগুলো এটা একটু যেই লেভেলের কোশ্চেন আছে, কিছু কোশ্চেন তোমাদের দরকার নেই, পরে পড়াবো। বলো রাদারফোর্ড, হ্যাঁ কাজে লাগবে, ঠিক আছে। জিলেট দিলে কি, জিলেট দিতে হবে, দিলে কি জিলেট দিলে, ঠিক আছে। দেখো কি লিখতে হবে তোমাদের, তো দিয়ে দিলাম আমি, পিডিএফে আছে না, কি লিখতে হবে ওই জায়গাটায়, ওইটাই তো বলেছি না। ওটা তো অবজারভেশনটা, ওটা তো রাদারফোর্ডের, ওর ওপরে ওপরে দেখ একদম 1 নম্বর পেজটা, থমসনের মডেল, তাই না? ব্যাস, তারপরে তো রাদারফোর্ডের অবজারভেশন যেটা বলেছি, ছবিটা যেটা ভিডিওটা দেখালাম, তারপরে কি হলো, ওই ক্লোজেস্ট অ্যাপ্রোচটা তোদের দরকার নেই, যে ওটা কতটা কাছে যাবে ওটা তোদের দরকার নেই। হ্যাঁ ওই পেজটা আমি পরে যখন অ্যাপে দিয়ে দেবো তখন ওটা ডিলিট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ বলো। নেই, কিন্তু তোমাদের আমি বললাম, ঠিক আছে, ঠিক আছে। সব কিছু যে থাকবে তার কোনো মানে আছে? তাহলে তোমরা স্পেশাল স্টুডেন্ট হলো কি করে, তাই না? একটু তো এক্সট্রা পড়তে হবে। পরে তুমি লিখে নেবে, এখন আমি পড়াই, ঠিক আছে। পরে লিখতে পারবে না, বেকার টাইম নষ্ট, তাই না? ওই জন্য তো দিয়ে দিলাম, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। এখন বুঝে নাও, কারণ তোমাদের সময় সত্যিই কম, ঠিক আছে। তারপরে আমি তো আমার স্কুল থাকে, মানে আমি যে এক্সট্রা টাইম দেবো খুবই মুশকিল, ঠিক আছে। আমার 2-1টা ক্লাস মিসই চলে যায়, এটা একটু হয়, আর তাই আর কি আমার ক্লাসগুলো যেদিন টাইম পাবে লিখে নেয়। আর আমি কিন্তু ওই লেখাগুলো দিয়ে দেবো মেনলি, ঠিক আছে, অ্যাপে বা এরকম হোয়াটসঅ্যাপে সেরকম, ঠিক আছে। কারণ অ্যাপে দিতে গেলে আমাদের লোগো টোগো করতে হয়, লোগো করার জন্য তাকে একবার পাঠাও, ঠিক আছে। সেটা করে আমি অফিসিয়ালি হয়তো দিয়ে দেবো, তার আগে তোমাদের আমি একটা আনঅফিসিয়ালি দিয়ে দিলাম, ঠিক আছে। চলো, হয়ে গেছে। কেন সামনেরটাই ঘোরে? এইবার রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দেখো, ওইটাও ওখানে লেখানো আছে। দেখো লিমিটেশন অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল আছে না, বড় করে একটা লেখা আছে, এটা একটু আগে বুঝে নাও। এরকম ভাবে যে রাদারফোর্ড চলছে, সবাই খুশি, খুব সুন্দর, অ্যাটমের একটা ধারণা পেয়ে গেলাম, নিউক্লিয়াসের ধারণা পেলাম। ওই জায়গাটাকে কি বলে? নিউক্লিয়াস। ছোট, এটা হচ্ছে পরমাণুর 1 লক্ষ ভাগের 1 ভাগ, তাই না? এইবার ধরো পরপর সায়েন্স এগোচ্ছে 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 এগোচ্ছে, এগোতে এগোতে চলে এলেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল মানে ক্রিকেটার ম্যাক্সওয়েল নয়, ঠিক আছে, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েল কি বললেন, যখন কোনো একটা চার্জ পার্টিকেল, কি পার্টিকেল? চার্জড, সেটা আইদার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে,
সে যখন আরেকটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে সমতরণে গতিশীল হয়। সমতরণ জানিস? জানিস না? না, তরণ বন্ধন জানিস না? ধর তুই নারকেল গাছে উঠছিস, বিশাল বড় নারকেল গাছ। ধর তুই প্রথমে যেই স্পিডে উঠবি, আস্তে আস্তে তো স্পিডটা কি হবে? কমে যাবে না? কমে যাবে না? তার মানে তুই সমমন্দনে চলছিস। কি চলছিস? মন্দনে। ঠিক আছে, মন্দন মানে রিটার্ডেশন। আর সমতরণ মানে কি? তরণ মানে তুই যখন গাছ থেকে নামছিস, যত নিচের দিকে নামবি স্পিডটা কি হবে? বাড়বে। আবার ধর বাড়ির যে মালিক সে তাড়া করেছে, দূর থেকে দেখছি ছুটে এসছে, তুই কি করবি? একদম হরিয়ে নামবি, সেটা কি হবে? তোর সমতরণ। ঠিক আছে, এবার ত্বরণ আর বেগ আর গতির মধ্যে একটা পার্থক্য আছে, এটা তোকে জানতে হবে। এটা ফিজিক্সের স্যার তোকে এলাবোরেটলি বলবে। বেগ মানে ধর তুই যেটা আমরা গাড়িতে দেখি স্পিড, হ্যাঁ দুটোই। দেখো ধরো তুমি 5 মিনিট অন্তর অন্তর, কত ডিস্টেন্স? 5 মিনিট। 5, হ্যাঁ বলো কি বলছো? বলছি ত্বরণকে তো অ্যাক্সিলারেশন বলে। একদম একদম। মন্দনকে কি বলে? রিটার্ড। বলে না অ্যাক্সিলারেশনে পা দিয়ে গাড়িতে যখন গাড়ি চালায় যার অ্যাক্সিলারেট, ওটাই। ঠিক আছে, আর কিছুই না। ঠিক আছে, এবার ধর তুই সমতরণ কাকে বলবো? মানে তুই ধর গাড়ির স্পিডটা বাড়াচ্ছিস, কিন্তু সময়ের সাপেক্ষে তোর এই স্পিড বৃদ্ধির হারটা সমান, তাকে বলবো ত্বরণ। প্রথমে বেগটা বলি। বেগ মানে তুই সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছিস, একক সময়ে যেই দূরত্ব যাচ্ছিস সেটাকে তোর কি বলা হবে? গতি। কি বলা হবে? গতি। ধর তুই এখান থেকে ঘুরে এলি, এখান থেকে স্কুল গেলি, ঘুরে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলি? পুরো রাস্তাটা নিবি। ঠিক আছে, সেটা কি হবে তোর? এবার তোর এটা টাইম লেগেছে 5 মিনিট, বাদ দিয়ে দিবি, ভাগ করে দিবি, কি পেয়ে যাবি? গতি। কিন্তু বেগ ভাই ওটা নয়। বেগ কাকে বলবে? না, তুমি কোন রাস্তা দিয়ে গেছো আমি দেখবো না, ওই রাস্তাটাই তুমি তোমার ফাইনাল পজিশন আর ইনিশিয়াল, মানে যেখান থেকে তুমি শুরু করেছো, যেখানে শেষ করেছো, ওইখান থেকে আমি পুরো একদম সোজা সুতো দিয়ে মাপবো, সোজা ডিস্টেন্স। মানে একটা নির্দিষ্ট দিকে তুমি কতটা গেছো, সেটাই হবে তোমার বেগ। দেখো এইখান থেকে আমি এতটা গেছি, তাহলে এটা কি হবে? বেগ। তাহলে বেগের কি আছে? দিকও আছে, আবার মানও আছে, তাই জন্য ওটা হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু গতি, তার মান আছে, কোনো দিক নেই, তাকে আমরা বলবো স্কেলার রাশি। ঠিক আছে, এইবার ওই একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। কি বলা হবে? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এবার একটা ইলেকট্রন, আমি এক্ষুনি ম্যাক্সওয়েল থিওরি কি বললাম? একটা ইলেকট্রন, সেটা একটা চার্জ পার্টিকেল, সে যখন আরেকটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে সমতরণে গতিশীল হয়। কিসে গতিশীল হয়? সমতরণে। ত্বরণে গতিশীল হচ্ছে, তাহলে ওর মধ্যে একটা এনার্জি ও রিলিজ করতে থাকবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার তুই বলবি দাদা বা স্যার, ইলেকট্রন তো ওই সার্কুলার পথে ঘুরছে, আর তুমি তো বলেছো পুরো পথটাতে ওর গতিবেগ সমান, তাহলে ওর ত্বরণটা কি করে এসছে? ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি, এখানে তো বেগ বৃদ্ধি হচ্ছে না। মাথায় আসছে না? তাহলে ধর এইটা হচ্ছে একটা, এই ছবিটা না ওখানে নেই, তোরা যখন ওই লিমিটেশনটা করবি তার আগে এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এই ছবিটা ওখানে নেই, কারণ পিডিএফ বানাতে গেলে না সবসময় ছবি দেওয়া একটু পুড়ে লোক হয় না ঠিকঠাক। ঠিক আছে, ধর ইলেকট্রনগুলো এই পাথে ঘুরছে। কোন পাথে? ইলেকট্রনগুলো ঘুরছে এইখান দিয়ে, এদিকে ঘুরছে। তাহলে তুই বল এই পার্টিকুলার পয়েন্টের অভিমুখটা কোন দিকে? এই দিকে মুখ করে আছে। এই পার্টিকুলার পয়েন্টের মুখটা কোন দিকে? এই দিকে, হ্যাঁ না? আবার যখন এখানে গেল তখন এর মুখটা কোন দিকে যাচ্ছে? এইদিকে। যখন এইখানে যাচ্ছে তখন মুখটা সুদর্শন চক্রের মতো হয়ে গেছে। তাহলে দেখ, প্রতি মুহূর্তে এর কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছে। আর বেগ কিসের উপর নির্ভর করে? দিকের উপরে। তাহলে দেখো বেগের পরিবর্তন হচ্ছে না? আর বেগের পরিবর্তন মানেই ত্বরণ। কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিসের পরিবর্তন হচ্ছে? দিকের পরিবর্তন। তাহলে সেটাকেও আমি কি বলবো? ত্বরণ। তাহলে এটুকু তোরা বুঝতে পারলি, একটা ইলেকট্রন নেগেটিভলি চার্জ,
সে আরেকটা চার্জ পার্টিকেল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, যদি ঘোরে আবার কোন কোন ধরনের গতিতে ঘুরছে, সমত্বরণে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব পুরো মিলে যাচ্ছে। তাহলে ওই ইলেকট্রনও ধীরে 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 তার শক্তি বিকিরণ করবে। যদি শক্তি বিকিরণ করে তাহলে কি দেখা যেত, তাহলে দেখা যেত যে নিউক্লিয়াসটা আস্তে আস্তে, এটা তো তার এটা নিউক্লিয়াস, ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরছে, আস্তে আস্তে ব্যাসার্ধগুলো কমতে থাকবে, কারণ তার এনার্জি কমছে। এরকম চলতে 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 একটা সময় নিউক্লিয়াসের ওপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, এরকম ভাবেই সেই প্ল্যানেটে যে আমরা দেখি না স্যাটেলাইট ওপরে উঠছে, ওই সেম ভাবে হয়। প্রথমে পৃথিবীর কক্ষপথটা কিরকম করে বলতো, আস্তে আস্তে কক্ষপথটা বাড়ে, আর যখন চাঁদে গিয়ে নামবে ব্যাসার্ধটা আস্তে আস্তে কমবে। এটা সেম কনসেপ্ট, সেম একইভাবে, বুঝতে পারলি? এরকমভাবে যদি সত্যি রাদারফোর্ডের থিওরিটা ঠিক হতো তাহলে এর স্টেবিলিটি হতো 10⁻⁻8 সেকেন্ড। হিসাব করে দেখা গেছে একটা অ্যাটম কতক্ষণ বাঁচতে পারত, 10⁻⁻8 সেকেন্ড। 1 সেকেন্ডকে তুই 10⁻8 দিয়ে ভাগ করবি, যত পাবি তত। কিন্তু বাস্তবে তো তা হয় না। তাই রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তোমাদের প্রথমে সেই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা, ওই দুটো নোটসে নেই। ক্লিয়ার? এগিয়ে ফেলো। আজকে বোর্ডটা শুরু করে দেবো, ঠিক আছে? চাপ মনে হচ্ছে না তো রে? সোজা লাগছে? এখানে কি ছবিটা তুই পরে এখানে বি? ও এটা তো তোকে শেয়ার করা হবে। ও এটা তো আমি সরিয়ে দিলাম। আরে বল, লিখে নে লিখে নে লিখে নে, এখানে এখানে এর পরেরটা হবে না? ওটা কি চলে গেল ভুল করে? বেঁচে গেছিস, এটা ভুল করে উড়ে গেছিল। হ্যাঁ, ওপরেরটা নিচেরটা, তুই সমতরণটা কথাটা বুঝতে পারবি না কি করে হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনের প্রতি মুহূর্তে, আর তারপরে তো আমি তোকে নোটস তো দিয়েই রেখেছি। হ্যাঁ, লিমিটেশনে আরো একটা পয়েন্ট আছে, সেটা তোমাদের আমি বলছি। বলো। হ্যাঁ হ্যাঁ, একদম আমি বুঝিয়ে দিচ্ছি তোদের। তো এবার দেখ, রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনগুলো থাকবে, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে কিছু কি বলেছেন রাদারফোর্ড? কিছু বলেননি। ঠিক আছে, নেক্সট। এবার ওর অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে যে প্রথমে বলেছেন তিনি হলেন সায়েন্টিস্ট বারি, বোর এবং বারি মডেল। তিনি কি বলেছিলেন, এই যে নিউক্লিয়াস একটা আছে, এবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কি হয়, কক্ষপথ আছে। ঠিক আছে, সেই কক্ষপথগুলোকে ক্লিয়ার, যেটা নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি তাকে বলা হয় কে কক্ষ। কি কক্ষ? কে। তারপরেরটাকে বলা হয় এল। এগুলো কিন্তু নোটসে নেই, ঠিক আছে, এগুলো লিখে নাও। এম এন,
তাহলে কেটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে বলো? 1 নম্বর কক্ষপথ ফার্স্ট, এলটা 2 নম্বর, এমটা, এনটা, এভাবে থাকবে থাকবে থাকবে। ঠিক আছে, তাহলে কে তে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এর জন্য সূত্র হচ্ছে, লেখো, ম্যাক্সিমাম অল ইলেকট্রন, হ্যাঁ ভেরি গুড, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কে এর ক্ষেত্রে এন এর ভ্যালু কত রে বল? তাহলে কত হচ্ছে 2। তারপর এল এর ক্ষেত্রে 8 ভেরি গুড। তারপরে তোমরা করে নাও বাকিটা এন অবধি। 16 কেন রে, 18। 3 নম্বর তো এমটা, তাই না? এন মানে এন ইকুয়াল টু 4, 2 ইন্টু, বাস। এবার তোমরা কিছু ইলেকট্রনিক কনফিগারেশন করো, যেটা 10-এ করেছিলে, কয়েকটা করো। এবার আরেকটা কথা লেখো, ওর সাথে আরেকটা রুল আছে, এটা হয়ে গেলে বল। দ্য লাস্ট অরবিট, বলবো না লিখছিস? এটা এখন লিখছিস? এই তোদের তোর নাম কি? তোর নাম ঈশান, কোথায়? ত্রিশাত, ত্রিশান, তোর নাম শ্যাম। তোদের বাড়ি কোথায়? জগদীশপুর বলতে কোথায়, কোন দিকে? হাওড়া। তুই কৃষান মানে বেলঘরিয়াতে, যতীন দাস নগর। তোর বনগাঁতে। কোথায় থাকিস? সোদপুরে থাকিস। তুই তোর নাম কি? পারমিতা দাস। কোথায় থাকিস? এখানেই বাড়ি। কোথায়? এখানে ত্রিপুরাতে। আরে প্রথম ছাত্র আমার ত্রিপুরা থেকে। এখানে তাহলে মেসে থাকছিস? তাহলে বুঝতে পারলাম না। রেন্টে? এখানে কোন কলেজে পড়ছিস? আগরপাড়াতে না? ও হ্যাঁ রাইট রাইট, আগরপাড়াতে নারুলা, রাইট। আমার বাড়ি তমলুক, কিন্তু আমি বেলঘরিয়ার বাসিন্দা ছিলাম 4 বছর, এখন খড়দার বাসিন্দা, সোদপুরের পরে। হ্যাঁ, তোরা শিল্পপীঠ দেখেছিস তো? শিল্পপীঠ কলেজ জানিস? ভালো কলেজ, খুবই ভালো কলেজ। ওর জন্য নয়, মানে মেয়েদের নয়, ছেলেদের। হ্যাঁ, আমি শিল্পপীঠের ওখানেই থাকতাম, মানে শিল্পপীঠের যে হোস্টেলটা আছে, রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলাম ওখানে। হ্যাঁ, না না, ওটা বেলঘরিয়া। ওই ট্রেন থেকে দেখতে পাবি। না, যারা না, আমার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং নয়, কেমিস্ট্রি। আমি কেমিস্ট্রি নিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি যারা শিল্পপীঠে পড়ে তারা হোস্টেলে থাকে না, যারা বাইরের কলেজে পড়ে তারা হোস্টেলে থাকে। মানে ওই আশ্রমটা যিনি চালু করেছিলেন, তিনি ভেবেছিলেন যে আমি দুটো সুবিধা দিতে পারবো, আইদার হোস্টেল আইদার কলেজ। ঠিক আছে, অর কলেজ। তো আমি যাদেরকে কলেজ দেবো শুধু কলেজই দেবো, আর যাদেরকে হোস্টেল দেবো শুধু হোস্টেলে দেবো। তাহলে বেশি সংখ্যক ছেলেকে আমি হেল্প করতে পারছি, একজনকে দুটো দেওয়ার থেকে। এই জন্য যারা শিল্পপীঠে পড়ে তারা হোস্টেলে থাকে না, আর যারা হোস্টেলে থাকে তারা শিল্পপীঠে পড়ে না। আমরা বাইরের কলেজে পড়তাম, ওখানে এসে থাকতাম। হ্যাঁ, বেলুড়েও তো কলেজে। ওইটা 1-2 নম্বরে ওদের মধ্যেই শুধু চেঞ্জ হতে থাকে। দেখবি শিল্পপীঠটা খুবই ভালো। তারপরে ক্লাস থাকে আমাদের, এরপরে জিলেটের লক্সো ব্যাচ থাকে, তারপরে জিলেটের সিগমা ব্যাচ থাকে, অনেক ব্যাচ থাকে বাবা। আচ্ছা, আমাকে বল, এই কেউ একজন অডিও অন করে রেখেছিস রে, অফ কর। ঠিক আছে, এরকম।
হ্যাঁ আজকে ঠিক আছে, পরের দিন থেকে 9:30, অসুবিধা নেই, আমার ব্যাচটা থাকে 11টার থেকে, হয়ে যাবে 9:30, কিন্তু 9:30 এরপরে আর পেছনে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। লাস্টটা লেখ, লাস্ট একটা স্টেটমেন্ট লেখ। দ্য লাস্ট অরবিট নেভার কন্টেন্টস মোর দ্যান 8 ইলেকট্রন। লাস্ট যে অরবিটটা হবে সেখানে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, লাস্ট অরবিট নেভার কন্টেন্টস মোর দ্যান 8 ইলেকট্রনস। নেভার কন্টেন CONTAIN মোর দ্যান 2 ইলেকট্রন, সরি 8 ইলেকট্রন, 8 হয়ে গেছে, হয়ে গেল। তাহলে তোমরা 2-1টা করে নাও। বল, অক্সিজেন করে নাও, ক্লোরিন করে নাও, সোডিয়াম করে নাও। এই 1 থেকে 30 অবধি সবাই মুখস্থ রাখবে। 1 থেকে 4টে কি ওই 4 হ্যাঁ, 1 থেকে 30, বেশি বলছি না, 1 থেকে 30। আজকে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? 20, 19, 11, 17, 8 করে ফেলো। স্যার প্রত্যেক গ্যাসের আছে তার বাইরের পক্ষে 8টা করে অক্সিজেন রাখতে ইলেকট্রন না, কি বললাম তুই বুঝতে পারছিস না। তুই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কর, তারপর আমি তোকে বলে দেবো। প্রথমে কোনটা ভর্তি হবে, কেটা 2টো দিয়ে দিলে তারপর পরেরটাতে যা। 8টা যতক্ষণ না 8টা হয় দিতে থাক। দেখ প্রথমে কি দিয়েছিস, অক্সিজেন। অক্সিজেনের তাহলে টোটাল কটা ইলেকট্রন, 8টা। তাহলে কেটে কতগুলো থাকবে, 2টো। এলে কতগুলো থাকবে, 6টা। তারপর এখানে কত, 2, 8, 10 হয়ে গেল। এদিকে কটা থাকবে, 7টা। তাহলে দেখ লাস্ট অরবিট তাতে কতগুলো আছে, 7টা। সেটাও সহ্য করতে পারবে। কি করে ফিল আপগুলো হচ্ছে দেখ। ধর তোর বাড়িতে তুই খাওয়ার ব্যবস্থা আছে 30 জন গেস্ট আছে, কিন্তু বাইরে থেকে আরো 10 জন চলে এসছে। প্রথমে তুই কাকে খাওয়াবি, আগে 30 জনকে খাইয়ে নিই, তারপর যদি চেষ্টা হয় খাওয়াবো। এটাও সেরকম, তোকে প্রথমে কাকে খাওয়াতে হবে, কে ম্যাক্সিমাম কটা খেতে পারে, তারপরে কে আছে, এল কতগুলো বাকি আছে, ও খেতে পারে 8টা, কিন্তু তোর কাছে 6টাই আছে। তুই ওই 6টাতেই তোমাকে ম্যানেজ করতে হবে, তাহলে 6টা বাস। তারপরটাতে দেখো, তারপর তুই 9 কর, 10 কর, 10 কর। 10-এ দেখ কি হবে, 10-এ কে থাকে বলতো, নিয়ন। তাহলে দেখ 2, 8। আরে ভাই ও 8টা খেতে পারে, তুই 10 কি করে দিলি, 2, 8, তাই না? এবার দেখ 11-তে যা। 11-তে তাহলে কি হবে, 2, কেতে কটা থাকতে পারে, 2টো। তাহলে ও 2টোর বেশি তো খেতেই পারে না, যতই মিষ্টি থাক ওর পেটেই 2টো ধরবে। কোথা থেকে তুই দিবি? তারপর 8 মানে কিটা, স্ক্রিনে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাকিটা একটু বলো। লেফট করে জয়েন করো। এই কে রে এত হাসির রিয়াক্ট পাঠাচ্ছিস, তোদের কিসে এত হাসি পাচ্ছে রে? স্যার অডিওটা একটু ইনক্রিজ করুন, ও সকালবেলা বলেছে, এখন ঠিক হয়ে গেছে। চলো হয়ে গেছে, 2, 8। এখনো একটা তো এক্সেস আছে। এম ভাই খেতে পারে 18টা, কিন্তু অত তো নেই, একটা আছে, একটাই খা। তারপরে দেখো ক্লোরিন 2, 8, 7, কিন্তু চলে এসো পটাশিয়াম, কতগুলো আছে, 19টা। কে কটা খেতে পারে, এল, এম, কিন্তু ম্যাক্সিমাম কটা খেতে পারে, 18টা। কিন্তু দেখ আরেকটা কথা ওখানে লেখা আছে, লাস্ট লাইনে লিখিয়েছি, লাস্টের যে অরবিটটা থাকবে ওকে 8টার বেশি তুই দিতে পারবেই না। এরপরে যদি আরেকটা থাকতো তখন তুই দিতে পারতিস, কিন্তু এখানে কতগুলো আছে, 9টা হয়ে যাচ্ছে। ওইখানে এটাই তোরা ট্রেনে শিখিস না, বুঝলি? এখানে কত থাকবে, 8, 1 খেতে পারবে কিন্তু 18টা, কিন্তু ওকে 8টার বেশি আমরা দেবো না, লাস্টের লোক। ঠিক আছে, এটাতে 2,
8 10 হওয়ার কথা ছিল কিন্তু দিতে পারবো না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কেন হচ্ছে? কারণ যা হ্যাঁ এলে যাবে, এলে এলে রাইট, এটা হবে এল। ঠিক আছে, এইটা কেন হচ্ছে তোরা কিছুদিন পরে এটা বুঝতে পারবি। ঠিক আছে, যখন হ্যাঁ ওটা পারতো কেন হচ্ছে না, আমরা এটা কিছুদিন পরে এটা তোদের ব্যাখ্যা করা যখন তোরা আবার তো এইভাবে মনে রাখ। ঠিক আছে, যখন তোরা 1s 2s 3s দিয়ে শিখবি তখন ওটা এক্স্যাক্টলি তুই বুঝে যাবি। হ্যাঁ এই জন্য তোদের ধর পরীক্ষাতে এটা দিয়েছে ক্যালসিয়াম, এটা কিভাবে লিখবি জানিস তো? আমি সবসময় স্টুডেন্টদেরকে এইভাবে লিখতে বলি, যেটা দেখতে অনেকটা ভালো লাগে। ঠিক আছে, লেখ কে এল এম এন, হয়ে গেছে 2 8 8 ক্লিয়ার? এভাবে এক্সামে এগুলো এখন আর দেবে না, বুঝলি তো? এখন তোদের 1s 2s থেকে দেবে। ক্লিয়ার? হ্যাঁ কে এল এম এন ঠিকই আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটা এন হবে, রাইট 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 রাইট। এনে সর্বোচ্চ 32টা ধরে, 32টা থাকে কিন্তু 8টাই থাকবে, ওটা আমরা পরে দেখবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ইলেকট্রনিক কনফিগারেশনটা 10 অবধিই থাকে, তোরা অনেকে জানিস না বলে আমি জাস্ট একটু বলে দিলাম। ওই রকম থাকে যে কে তে ম্যাক্সিমাম কটা থাকে, ওই রুলটা কিন্তু যখন পরের ইলেকট্রনিক কনফিগারেশন শিখবি তখনও থাকবে, কোনো অসুবিধা নেই। 6 ছিল? আরে ওয়েস্ট বেঙ্গল প্রচুর এগিয়ে, বুঝতে পারছিস না? কয়েকদিন থাক বুঝে যাবে। আগে খুব ভালো ছিল বুঝলি, আমরা যখন 9-10-এ পড়তাম তখন এখনকারও যে সিবিএসই বা আইএসসি যে সমস্ত এইগুলো থাকতো আমাদের, সেগুলো সায়েন্সে 7-8-এই ছিল, 7-এই ছিল। এখন আস্তে আস্তে একদম এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়তাম, আমার মাধ্যমিক 2016-তে, 2016 2018 এইচএস। ঠিক আছে, হয়ে গেল, চল রেডি, বুঝেছিস? তাহলে তোরা একটা করে দেখ দেখি ফসফরাসের কি হবে। কত ফসফরাসের? 15 করে ফেলো। কোনটা মাস বল? ওগুলোকে বলে অ্যাটমিক নাম্বার। পড়াবো, এক্ষুনি পড়াবো, এক্ষুনি পড়াবো, এক্ষুনি পড়াবো। হ্যাঁ রাইট, 2 8 5, রাইট 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 রাইট, ঠিক আছে। এবার লেখো, হ্যাঁ এবার লেখো পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। তাহলে আমরা এখনো অবধি যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম ডাল্টন, সেই ডাল্টনের কটা লকে ভুল প্রমাণ করলাম বলতো? ফার্স্টেরটাকে, তাই না? যে ওকে ভাঙা যায় না, ভাঙা যায়। এবার আমরা দ্বিতীয় লর দিকে এগোচ্ছি, যে না আরেকটা, একটু আগেই তোকে বললাম যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়ে গেছে, তেজস্ক্রিয়তা মানেই তো পরমাণুগুলো ভেঙে 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 আলফা পার্টিকেল বেরোচ্ছে, বিটা পার্টিকেল বেরোচ্ছে, তাই ওটাও একটা ড্রব্যাক আমরা বলে দিতে পেরেছি। এইবার 3 নম্বর, প্রথমে তোকে জানতে হবে অ্যাটমিক নাম্বার। কি নাম্বার? অ্যাটমিক নাম্বার। এটা কি জিনিস? এটা হলো নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকেই আমরা তার কি বলবো? অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। কিন্তু ভাই তুই আমাকে বলবি দাদা তুমি তো বললে প্রোটন, আমি যদি বলি অ্যাটমের বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই, দুটো তো সমানই থাকে, কিন্তু তাহলে পরমাণু প্রোটন কেন বলছে? দেখ, তুই একটা অ্যাটম থেকে ইলেকট্রন খুব সহজেই বের করতে পারবি, বের করে দিলেও
অ্যাটমের যে প্রপার্টিজের খুব বেশি চেঞ্জ হবে না, কিন্তু যদি তুই একটা প্রোটন বের করে দিস, ধর সোডিয়াম থেকে একটা প্রোটন বের করে দিয়েছিস, তখন ওই সোডিয়ামটাই হয়ে যাবে নিয়ন। কিন্তু একটা ইলেকট্রন বের করলে সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস, তাই না? কিন্তু সোডিয়ামটা সোডিয়ামই থাকবে। সেই জন্য প্রোটন সংখ্যা বা এই অ্যাটমিক নাম্বারকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। একটা অ্যাটমের ফিঙ্গারপ্রিন্ট সবার যেমন আলাদা আলাদা থাকবে, সেই রকম অ্যাটমিক নাম্বারও সবার আলাদা আলাদাই থাকবে। ক্লিয়ার? লিখো অ্যাটমিক নাম্বার কাকে বলে। ইট ইজ দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ the স্যার প্রোটনের প্রতি present 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 in the nucleus of the atom। যেমন এই যে একটু আগেই তোদেরকে সংখ্যাগুলো পড়িয়েছিলাম, কি কি? অক্সিজেনের কত? 6। একদম প্রথম থেকে যদি বলি 1 থেকে 30 অবধি অক্সিজেন সবাই লেখো। হ্যাঁ সরি, হাইড্রোজেন, হিলিয়াম, ফর্মুলাগুলো জানিস তো রে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে আমার। হাইড্রোজেন, তারপরে কি হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম। এই দেখ ত্রিপুরা সব জানে। কার্বন, নাইট্রোজেন। আরে তোদের বলতে হবে না ভাই, অনলাইনে চিৎকার হচ্ছে, আস্তে আস্তে চেপে। আমি জানি তোরা জানিস। না হলে একটা কাজ কর, তোরা সব ওই গ্রুপে অডিও করে পাঠিয়ে দে, পরে শুনে নেব, ঠিক আছে? না না, ওইটা আমি জানি, পাঠাতে হবে না। আমার ওই গান ফান দিয়ে মুখস্থ করতে বিরক্তি লাগে, আমার এমনিই হয়ে যায়। হয়ে গেল? তারপর বল সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সরি কি করলাম, কার্বন কেন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাই না? তারপরে আর কেউ? এবার বল তো, এবার চিৎকার করে বল, এতক্ষণ অন করেছিলি, এবার যে পারবি অন কর। বাহ, বাস বুঝে গেছি, তুই জানিস, ছেড়ে দে। তুই 11-12 পড়েছিস না? বাহ, খুবই সুন্দর। ওইটাই শুধু মুখস্থ না, আর কিছু জানিস? বাকিগুলো জানিস তো? এত মুখস্থ করবি না, করবি সবার ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখবি তো আগে, ঠিক আছে? 30টা কি হয়? জিঙ্ক। ক্লিয়ার? 118টা 18টা হয়ে গেছে। 30 এরপরে পারলে খুবই ভালো, না পারলেও ভালো, এই অবধি করতেই হবে, মনে রাখতেই হবে, ঠিক আছে? হয়ে গেছে। দেখ 30 অবধি তুই ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখ, বাকিগুলো তুই এমনি পেরে যাবে, আমি তোকে শিখিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস চলো। এফিসিও নিকেল, Ni, কপার, তামা, তারপরে আচ্ছা একটা জিনিস বলে দিই, তোরা জানিস কি না, বলে দেওয়াই ভালো, তাই না? ধর এই যে পটাশিয়াম, পি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু পটাশিয়াম কেন বললাম? তারপরে ধর আয়রন, আই, কি দিয়ে বললাম? গোল্ড। হ্যাঁ, কি বলা হচ্ছে যে এদেরকে সবার গ্রিক নামটা নেওয়া হয়েছে। কি নামটা? গ্রিক নাম। যেমন সোডিয়ামের নাম হচ্ছে ন্যাট্রিয়াম। কি নাম? ন্যাট্রিয়াম। পটাশিয়াম হচ্ছে মা কালী, দেখেছিস, শুনেছিস আর কি, দেখিস নি তো মা কালীকে। ক্যালিয়াম কোথা থেকে এসছে? ক্যালিয়াম থেকে কে। এবার ধর আর তোদের কি বললাম? গোল্ড হচ্ছে অরাম। কি নাম? ওরাম, ঠিক আছে? সিলভারকে বলে আর্জেন্টাম। কি নাম? এই জন্য এজি। তারপরে পারদ দেখেছিস তো সবাই, এটা তো সবাই দেখেছিস, থার্মোমিটারে থাকে। হাইড্রাজাইরাম, কি নাম? এই জন্য এইচজি। কি নাম? এইচজি, ঠিক আছে? ল্যাটিন নাম, মোটামুটি ধারণা হয়ে গেল। বাস, এগুলোকে সব এদের কি পারমাণবিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার। এবার লেখো নিউক্লিয়ন্স।
নিউক্লিয়ন্স। একটু আগেই তোমাদের বললাম পরমাণুর ওই ছোট্ট জায়গার মধ্যে যে নিউট্রন বা প্রোটন থাকে তারা কি হয়, একবার নিউট্রন প্রোটনে, একবার প্রোটন নিউট্রনে পরিণত হয়। তার মানে তুই প্রোটনকে আর নিউট্রনকে আলাদা করতে, আইডেন্টিফাই করতে পারবি না। ওই জন্য ওদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন্স। দেখো, নিউট্রন অ্যান্ড প্রোটনস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, neutrons and protons which are present in the nucleus are simultaneously named as nucleons. Neutrons and protons which are present in the nucleus are simultaneously known as present in the nucleus. দেখো আমি লিখে দিচ্ছি, present in the nucleus are simultaneously known as nucleons. এবার থেকে আমরা প্রোটন আর নিউট্রনকে কি নামে ডাকবো? নিউক্লিয়ন্স। কি নামে ডাকবো? নিউক্লিয়ন্স। হ্যাঁ ভাই বলো। আচ্ছা, নিউট্রনস আর প্রোটনস, নিউট্রনস অ্যান্ড প্রোটনস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, এরকম কিছু বলেছিলাম। নিউক্লিয়াস, ইন দ্য নিউক্লিয়াস আর সাইমালটেনিয়াসলি নেমড অ্যাজ নিউক্লিয়ন্স। মানে ওই যে নিউট্রন থাকে, প্রোটন থাকে, তাদেরকে তুই আর আলাদাভাবে নিউট্রন বলবি না, কি নামে ডাকবি? ঠিক আছে? তোরা ধর এখন কীরকম বলিস, তোর থার্ড সেমিস্টারে যখন যাবি সবাই কি হয়ে যাবি? সিভিল, আমি সিভিল, আমি ডি, আমি সিএস, এরকম বলবি তো? এখন কি সবাই ডিপ্লোমা, তাই না? এই যে প্রোটন নিউট্রন সবাই আলাদা, কিন্তু এখন সবাই কে? নিউক্লিয়ন্স। এটাই আর কিছুই নয়। ঠিক আছে? সায়েন্সে যারা আর্টস পড়ে, আর্টস, সায়েন্স, তারপর কমার্স, বিজনেস স্টাডিজ, অনেক রকম আছে, কিন্তু স্কুলে কি বলবে? সবাই 11-এর ছাত্র। ঠিক আছে? এরকম কেন? এদেরকে আমি তো আলাদা করতে পারছি না। তুই যতক্ষণ করবি তারপর বাকিটা রেকর্ড দেখে নিস। ঠিক আছে? আমি তো ইচ্ছে আছে 11টা 10। ঠিক আছে? খুব বাজে পড়াচ্ছি বল, তোর ভালো লাগছে না? আমিও ভাই আজকেই ছুটি পাই। হ্যাঁ, আমি স্যারকে বললাম স্যার অন্য টাইম দিন, রবিবার সকালটা একটু ঘুম থেকে উঠে দেরি করে 11টার সময় যাব। স্যার বললো আর তো হচ্ছে না, কি আর করা যাবে। যা তোরা নিজে বস না, সবাই এদের শেষ হয়ে গেলে আসবি। হ্যাঁ, নিজে সবাই মিলে বস, এসিটা চালিয়ে একসঙ্গে আমি ডেকে নেবো। আরে নিচে সব বানানো হয়েছে বসার জন্য, নাহলে তোদের ক্লাসটা ওখানেই নিয়ে নেবো। এবার তোদের তো এরপর আবার ক্লাস আছে, ওখানে জিজ্ঞেস কর, মনে হয় তোদের ক্লাসটা নিচে হবে। বুঝলি? হয়ে গেল। নেক্সট দেখো, মাস নাম্বার, রাইট, ওরা জিলেট মাস নাম্বার। জিলেটেও এইগুলো আছে সবসময়। জিলেটে অনেকে কি বলেন তো, একটু বলি পড়ার বাদ দিয়ে, অনেকে একটু কঠিন বানিয়ে ফেলে। যেমন তারা জিট, যেই নিট ফিট দেয়, অনেকে ভাবে নিট আর 11-12টা আলাদা। কিছুটা আলাদা, যতটা একই ততটা তুই এইখানে ভালোটা পড়ে নে, তাহলে ওইখানে তোকে কম পড়তে হবে, তাই না? ধর এটা আবার তো জিলেটে আছে, তুই ভাববি ওইটা 2 বছর পরে আবার পড়বো থার্ড সেমিস্টারে গিয়ে, তাহলে তো জিলেট ভালো হবে না। আর যদি তুই ভাবিস এইটা আমি এখানে একদম ভালো করে পড়ে নিচ্ছি, পরে যেন না জিলেটের টাইমে ওটা আমাকে ভাবতেই না হয়, তোরই টাইম বাঁচবে। বুঝতে পারছিস? অনেকে ডিপ্লোমা 1 সেমিস্টার নেয় না, পরীক্ষা নেয় না, মানে ধর অ্যাডমিশান নেয় না, এই ভাবে যে সেমিস্টার তো 1, ও এইগুলো তো আছে, এইগুলো সব পড়ে নেব। কিন্তু বোঝে না ভাই, এইটা থেকে পরীক্ষায় আসবে 50 মার্কস,
এটা থেকে আসবে 25টা কোশ্চেন থাকে, 25 না 35টা, 35 নাম্বার, এটা থেকেও 35 না 25 নাম্বার থাকে, 25 কেমিস্ট্রি। তাহলে এই যে এটা তুই পরে কোনো সেমিস্টারে পড়বি? ফিজিক্স কেমিস্ট্রি আর কোনো জায়গায় পড়বি না, কোথায় পড়বি? ফার্স্ট সেমিস্টার। আর এটাই বহুত ছেলে টিউশন পড়ে না, হবে হয়ে যাবে। হ্যাঁ ওইটাই তুই তো থার্ড সেমিস্টারে যখন ভর্তি হবি তখন পড়বি। আরে কত টাকার কোর্স আমাদের মনে হয়, কত বল, 800 মনে হয় নাকি? হ্যাঁ 300 টাকা বেশি, কিন্তু অফলাইনে বল, তোকে আমি দেখতে পাচ্ছি, তোর মুখ দেখে বুঝে যাচ্ছি তুই বুঝতে পারছিস না কি বুঝতে পারছিস না, ঠিক আছে? ওদের আওয়াজটা এখন বেশি আছে, আস্তে আস্তে দেখবি কমবে, ঠিক আছে? টাইম টু টাইম কমবে, ওরাও বড় হবে, এখন 10 থেকে সবে উঠেছে, একটু ছোটই আছে, ঠিক আছে? আস্তে আস্তে এগুলো কমে যাবে, অফলাইনটা বেটার। হ্যাঁ মানে ধর এখন ইন্টারেস্ট পাচ্ছে, স্যার কিছু জিজ্ঞেস করছে না, তখন স্যার জিজ্ঞেস করা শুরু করবে, বলো তো ওইটা ওই দিন পড়িয়েছিলাম কি হবে, আস্তে আস্তে দেখবি মিউটের সংখ্যাটা বাড়ছে, ঠিক আছে? এই জন্য অফলাইনটা সবসময় বেটার, ঠিক আছে? আরে এলি একটু বসলি ঘরে, কি হবে, ওই যে ও ভাবছে স্যার কখন ছাড়বে, ও জিজ্ঞেস করছে ভালো ছেলে বলে, যার জিজ্ঞেস করছে না অফ করে চলে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না কে চলে যাচ্ছে, এটাই আর কি। তাহলে নিউক্লিয়স লিখলি, এবার লিখ মাস নাম্বার। লিখলি দ্য টোটাল নাম্বার অফ total number of nucleons present in the nucleus are known as mass number, ঠিক আছে? তাহলে দেখ মাস নাম্বার আমরা বলতে পারি নাম্বার অফ নিউক্লিয়ন্স, হ্যাঁ না? আবার মাস নম্বর সমান এটাও বলতে পারি নাম্বার অফ প্রোটনস প্লাস কি নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে? তাহলে দেখ আবার এই প্রোটনের নাম্বারটাকে আমি কি বলি রে, বল কি বলি? আরে বল অ্যাটমিক নাম্বার, আগেরটাই পড়েছিস তাই না, প্লাস নিউট্রন নাম্বার। তাহলে এখান থেকে তুই পাবি নিউট্রন নাম্বার ইকুয়াল টু মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। বলো বুঝতে পারলে কিনা? দেখে দেখে লিখবি না, একদম নিজে ভেবে ভেবে লেখ, অন্ধের মতো টুকছে শুধু। মাস নাম্বার মানে কি নিউক্লিয়ন নাম্বার, নিউক্লিয়ন মানে কি প্রোটন প্লাস নিউট্রন, আবার প্রোটন মানে কি জানলাম অ্যাটমিক নাম্বার। তাহলে ওই অ্যাটমিকটাকে যদি উল্টো দিকে নিয়ে যাস তাহলে মাইনাস হয়ে যাবে না, সমানের ওই দিকে, তাহলে ওইটা সমান কি হচ্ছে নিউটন নাম্বার, এটাই তো আর কি, তাই না? এবার তোর এগুলো পরীক্ষাতে এমসিকিউ কিরকম আসে, ঠিক আছে? দেখ তোকে পরীক্ষা প্রচুর, আচ্ছা দেখতে হবে, একটু একটু অ্যাডজাস্ট করে নে। দেখ এফি সবার হচ্ছে, আচ্ছা তাহলে ওর একটু সমস্যা হয়েছে কোনো একটা কারণে। দেখ বোর্ডের দিকে দেখ, বল এটার প্রোটন নাম্বার কি হবে। দেখ এই যে ডান দিকের নিচে কি লিখেছিস, এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, তাই না? হ্যাঁ ওটাই তো প্রোটন নাম্বার। উপরে কি লিখবি মাস নাম্বার। এখান থেকে তুই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোর সংখ্যাটা লেখ, এখানে নিউট্রন কতগুলো আছে, এখানে প্রোটন কতগুলো আছে, ইলেকট্রন কতগুলো আছে, পারবি? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তাই তো? সবাই কি ওর সাথে একমত? একদম। আর এটা করে নাও। হুম
দেখিয়ে দেবো। আচ্ছা অ্যাটমিক নাম্বার কত বল? এটাই কি প্রোটন, যতগুলো ততগুলো ইলেকট্রন থাকে না, থাকে না? তাহলে ইলেকট্রন কত? 26। আবার নিউট্রন মানে কি জানি? মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, তাই না? এটাই তো একটু আগে তোকে দেখালাম। বল। দেখ সুদীপ স্যার, ফিজিক্সের স্যার অত্যন্ত ভদ্র মানুষ, আর আমি অতটাই দুষ্টু মানুষ, ঠিক আছে? ফিজিক্সের স্যার খুব শান্ত না? প্রচণ্ড শান্ত, প্রচণ্ড। ফিজিক্সের স্যার, ডেভিড স্যার, এরা প্রচণ্ড শান্ত। আমি আর প্রীতম স্যার একটু অন্যরকম। ডেভিড স্যারও শান্ত, খুব প্রচণ্ড শান্ত। বলো হয়ে গেছে? তাহলে এটা কত হবে রে? 30। ক্লিয়ার? এবার লেখো, এখন নিচে বস, তোদের ক্লাস নিচে হবে। অ্যাটমিক মাস লেখো, অ্যাটমিক মাস। আচ্ছা এখানে একটা জিনিস পড়ে নে, অ্যাটমিক মাসের লাস্টে পড়াবো। এখন লেখ আইসোটোপ। হ্যাঁ ওইটা দেখো, আইসোমার নয়, আইসোমার আলাদা জিনিস। এবার ওই পিপিটিটা খোল যেটা তোদেরকে দিয়েছি, সবাই পিপিটিটা খোলো, ওইখানে দেখবে আছে। ওইটা তোমরা একটু হ্যাঁ বলে দিলে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আছে না? দেখবি তিনটে তিনটে করে ছবি আছে, রাইট? হ্যাঁ প্রথম কথা বলি আইসোটোপ। আইসোটোপ মানে একই অ্যাটমের বা একই এলিমেন্টের বিভিন্ন ধরনের অ্যাটম পাওয়া যায়। যেমন ধর হাইড্রোজেন, দেখ হাইড্রোজেন এইচ এইচ এইচ। হাইড্রোজেন মানে ওদের ফিঙ্গারপ্রিন্ট সবার সমান। আর ফিঙ্গারপ্রিন্ট কাকে বলেছিলাম? প্রোটন, মানে অ্যাটমিক নাম্বার সবার ভাই 1 1 1। কিন্তু দেখা গেছে প্রথমটার মাস নাম্বার 1, দ্বিতীয়টার মাস নম্বর 2, তৃতীয়টা 3। তাহলে দেখ একই এলিমেন্ট থেকে পাওয়া পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের মাস নাম্বার আলাদা, তাদেরকে বলা হয় আইসোটোপ, বাংলায় বলা হয় সমস্থানিক। কি বলা হবে? সমস্থানিক বা আইসোটোপ। নোটসে ডেফিনেশন আছে। এখান থেকে তুই দেখ নিউট্রন কোনটা, প্রথমে দেখ প্রোটন কোনটাতে আছে, সবগুলোতে কত আছে? 1 1 1। সবগুলোতে নিউট্রন কতগুলো আছে? এটাতে দেখ কোনো নিউট্রন নেই, 0। বিয়োগ করে দে, ওপর নিচে বিয়োগ করে দেবে, নিউট্রন বেরিয়ে। এটাই কত? 1 2। এবার দেখ ইলেকট্রন সবগুলোতে। পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে, এমন একটা অ্যাটম বলো যেখানে নিউট্রন থাকে না। একমাত্র হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন বলবি, কাটা খাবি, 0 পাবি। কি বলতে হবে? সাধারণ হাইড্রোজেন, যেই হাইড্রোজেনটা মেনলি এক্সিস্ট করে, জেনারেল হাইড্রোজেন। ওর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্রোটিয়াম। নোটসে দেখ আছে। কি বলা হয়? আছে কি প্রোটিয়াম? আইসোটোপে দেখ, আইসোটোপ নিচে যা। নিউট্রন নাম্বার ডিফারেন্স না, এই জন্য, ওই জন্য তোরা সমস্থানিক হচ্ছে, ঠিক আছে? আরও আছে, ওরকম অনেক আছে। ধর কার্বন 612, আবার কার্বনের 614ও পাওয়া যায়। তাহলে কি ইলেকট্রন প্রোটন সমান, নিউট্রন নাম্বার সেম নয়, তাই জন্য এদেরকে আমরা কি বলবো? বলো আইসোটোপ। রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড নয়, ডাল্টন, যে একই এলিমেন্ট থেকে পাওয়া সমস্ত অ্যাটমগুলোর আইডেন্টিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি শো করে, কিন্তু যখনই আইসোটোপ আবিষ্কার হলো, দেখো আইসোটোপগুলোর মাস কি আর সমান আছে? নেই। আর ফিজিক্যাল প্রপার্টিগুলো ডিপেন্ড করে মেনলি মাসের ওপর। তাহলে যখন মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আইসোটোপগুলোর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। এই জন্য বলা হবে, দেখো ডাল্টনের যে পরমাণুর মডেলটা ছিল যে সবার সমান হবে, মানে আইডেন্টিক্যাল হবে, নয় তো? ঠিক আছে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। আইসোটোপগুলোর ফিজিক্যাল প্রপার্টি সেম, কিন্তু তুই চলে যা না ভাই, কেমিক্যাল প্রপার্টি আলাদা নয়। কেন আলাদা? বুঝতে পারলি? এটাই হচ্ছে কারণ। নেক্সট আইসোটোপ। দেখ এই তিনটে, দেখ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন,
তিনটের অ্যাটমিক নাম্বার 1 1 1, কিন্তু মাস নাম্বার 1 2 3। তাহলে দেখ একই ধরনের এলিমেন্ট থেকে পেয়েছিস তিনটে অ্যাটম, তিনটের আলাদা আলাদা মাস নাম্বার তুই দেখতে পাচ্ছিস, তার মানে তাদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা হবে, তাদেরকেই আমি বলবো আইসোটোপ। তাহলে ডাল্টনের মডেলের আরেকটাও পয়েন্ট ভুল হয়ে গেল। এবার আসো আইসো বার, কি আসবে? আইসো বার, লেখো। হ্যাঁ দেয় তো, তোকে এরকম 10টা এলিমেন্টের রো দিয়ে দিল, বলবে এদের মধ্যে আইসোটোপ শনাক্তকরণ করো, কতগুলো আইসোটোপ পাবে, কতগুলো আইসোটোন পাবে, আইসোটোনটা পড়াবো। আইসো বার কিরকম না, যাদের অ্যাটমিক নাম চেনার উপায় কি, তুই বল আইসোটোপ কি করে চিনবি? নিচের নাম্বারগুলো সমান, সিম্বলটা সমান, ওপরের গুলো শুধু আলাদা, মাস নাম্বার আলাদা, এই তো, ওটাই তো ডেফিনেশন। আবার চেনার উপায় কি করে বলবো তোকে? এবার দেখ আইসো বার, আইসো বার লেখো। আমি ভুলে যাচ্ছি, তোরা এত দেখো মাস নাম্বার, সরি প্রথমে লেখো অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, এগুলো সব নোটসে যদিও আছে তবু একবার দেখে নেন। নোটসে দু একটা এমসিকিউ কোয়েশ্চেনও দেখবি দিয়েছি, ওইগুলো হোমওয়ার্ক, ওগুলো সলভ করবি, না পারলে গ্রুপে দিবি বা আমি করে দেবো। ডিফারেন্ট, হ্যাঁ না ওগুলো গ্রুপেই মিটিয়ে নে, ওগুলোর জন্য রবিবার অবধি ওয়েট করিস না, বেকার রবিবার এসে আবার আলাদা। বাট মাস নাম্বার সেম, তাই তো, মাস নাম্বার সেম। এবার নিচেরটা আলাদা হবে, উপরেরটা সেম। আর নিচেরটা যদি আলাদা হয় এলিমেন্টগুলো চেঞ্জ হবে না, হবে না? বলেছি না ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ, তাও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধর হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 3, তাই না? হিলিয়ামের কত বল? হিলিয়ামের 1 3 দেখা যায়, সরি 2 3 দেখা যায়। তাহলে দেখ মাস নাম্বার সেম, এই জন্য এদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো একই হয়, মাস সেম, তাহলে ফিজিক্যাল প্রপার্টিগুলো মোরলেস সেম হয়। তাই জন্য দেখ চতুর্থ যে পয়েন্টটা ছিল কি ছিল, বিভিন্ন পরমাণু থেকে বিভিন্ন এলিমেন্ট থেকে পাওয়া অ্যাটমগুলোর ক্যারেক্টারিস্টিক্স আলাদা, দেখ সিমিলার হয়ে যাচ্ছে। আরও দেখ কার্বন 614, নাইট্রোজেন 714, এই দুটো পরস্পরের কি হবে বলো? আইসো বার লিখো, মাস নাম্বারটা সেম, ক্লিয়ার? যা আমি পাঠালাম বাচ্চা সব নোটস দেখে কি লেফট করে যাচ্ছে রে ডিপ্লোমা। কোনটা বল? ওই এই অ্যারোটা কেন দিয়েছি? কোন এটা? এইচি, হিলিয়ামের ফর্মুলা কি? ওটা তোর হাইড্রোজেন নয় রে, দুই হয়ে গেছে না, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ, মানুষও চেঞ্জ, আর কি তোর আর ওর ফিঙ্গারপ্রিন্ট মিলবে? তাহলে এবার লেখো আইসোটোন। এবার কি হবে বলতো? নিউট্রন নাম্বার সেম, কি সেম? তাদের আমি কি বলবো? আইসোটোন। যেমন ধর হাইড্রোজেন 1 2, হিলিয়াম 1 2 3, কি করে করবি? দেখ প্রোটন নাম্বার কত এখানে? একটা। প্রোটন প্লাস নিউট্রন কত? মাস নাম্বার 2, বিয়োগ করে দে, নিউট্রন কতগুলো পাবি? একটা। এখানেও সিমিলারলি দেখ প্রোটন কটা? 2, 3, একটা। তাহলে দেখ নিউটন নাম্বার সেম হচ্ছে, তাহলে এই দুটো পেয়ার পরস্পরের কি? আইসোটোন। দেখো নেক্সট, এটার ইলেকট্রন প্রোটন বের কর আর এরা পরস্পরের কি সেটা বল। 14 30 ফসফরাস বলো। তাহলে কি হবে? এরাও পরস্পরের আইসোটোন, তাই না?
আইসোটোন। দেখো একটা কোয়েশ্চেন নম্বর খোলো দেখি তোমরা, দুটো এমসিকিউ আছে। ওই আইসো ডায়াফারটা দরকার নেই, ওর পরেরটা দেখো। আইসোটোন নিয়ে দুটো এমসিকিউ আছে, ওটা সবাই করে ফেলো। বলেছে এদের মধ্যে কোন পেয়ারটা আইসোটোন। মানে তোকে কি দেখতে হবে, কোন পেয়ারে নিউট্রন নাম্বার সমান। হ্যাঁ এমসিকিউতে আছে, দেখো আমি পেয়ারগুলো তোদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো কার্বন 714 আর আছে নাইট্রোজেন 714, পটাশিয়াম 1931, এটা হচ্ছে তোর ক্যালসিয়াম 2040। নেক্সট এই দেখ, এই দিকে যে ডান দিকে লেখাগুলো আছে না, ওইটা কখনোই হবে না, ওইটা ভুল আছে, ঠিক আছে? ডান দিকে ওই রকম লেখা হতে পারে না। ওই দেখ এইখানে দেখবি এরকম ভাবে আছে 40 ক্যালসিয়াম 20, এভাবে আছে না, ওই 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 ওইভাবে লেখা থাকে না। আমি এডিট করার সময় অনেক সময় ডিস্টার্ব হচ্ছিল বলে এইভাবে করে দিয়েছি, ঠিক আছে? সবসময় এরকম ওপর নিচে লেখা থাকবে। এমন ফসফরাস 15 31, সালফার 16 32, এটাই তো হবে 3 নম্বরটা। কার্বন 6 13, কার্বন বলছে নাইট্রোজেন 7 14। না না, এখানে অনেকগুলো উত্তর হবে, একটা উত্তর নয়, মাল্টিপল কারেক্ট। দেখ এখানে নিউটন কত, দুটোকে বিয়োগ করে দিবি 7, এখানে বিয়োগ করে দিয়ে কত হবে? ও এটা 7 নয়, এটা তো 6 হবে, এটা 6 হবে। 6 হয়ে গেলে এটা কত হবে? 8টা হয়ে যাবে। হ্যাঁ লাস্টের 3টে হবে। কি করে লাস্টের 3টে? আচ্ছা এইটা 39 ছিল, রাইট? 39 হয়ে গেলে এটা হবে 20, এটাও 20 অবশ্যই হবে। এটাও দেখ কত 16 হবে, বিয়োগ কর 7, এটাও 7। তাহলে এই 3টে পরস্পরের, তাহলে এইটা কি বলতো, এটা কি আইসোটোপ। টোপ গাধা কোথাকার, এটা 660 সমান তো, আলাদা তো আইসোটোপ হয়। আইসোটোপ মানে অ্যাটমিক নাম্বার সেম, আইসোবার। ঠিক আছে, দেখ এত সোজা জিনিস, তারপরেও তোরা গন্ডগোল করে ফেলছিস। পরীক্ষার হলে কত টেনশন থাকবে, তখন কি করবি? না এরকম এক্সাম্পল পাওয়া যায় না, না না হতে পারেই না। আইসোটোপ মানেই কি, প্রোটন নাম্বার তো সেম হবেই, তখন বাকি আইসোবারের কনসেপ্ট আসছে কি করে? তাহলে তো সেম এলিমেন্ট হয়ে গেল না, তখন মনে হয় তখন কি করে হবে? তখন দুটো তো একই এলিমেন্ট হবে, তাই না? হবে না কেন, হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, আর কেমিস্ট্রি পড়তে ইচ্ছে করছে না। ক্লাস কেমন লাগলো তোমাদের বলো? হ্যাঁ বাকি দুজনের, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা অসুবিধা হলে গ্রুপে বলবে, পড়াশোনার কথা বলবে, বুঝলে? আর বন্ধুদের সাথে আমাদের এটা পাঠাতে থাকো। দেখো তোমরা 60 জন, মানে কোন গ্রুপটাতে স্যার দিয়েছেন ওটা? মেন গ্রুপটাতে আমাদের, আমি এমনি চ্যানেল অ্যাপেই দিয়ে দেবো, কিন্তু এখন তোমাদের দেখানোর জন্য আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আমি গ্রুপটাতে নেই। আচ্ছা তাহলে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি খুব, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কি করে আমাদের চ্যানেলে দেখো একটা নম্বর আছে, ওই নম্বরে মেসেজ করো, হয়ে যাবে, ঠিক আছে? সব আপলোড হয়ে যাবে, সব সব। হ্যাঁ হ্যাঁ অ্যাপের গ্রুপের লিঙ্ক আছে। ঠিক আছে চলো, পরে অন্য ক্লাসে জয়েন করতে হবে। হ্যাঁ একটাই বলো। স্যার বলছিলাম আপনি যে আইসোটোনটা করিয়েছেন, ওটা নাইট্রোজেনটা উপরটা, এটা 15 হবে? 15, হ্যাঁ যদি 15 সম্ভব হতো তাহলে হয়ে যেত, কিন্তু 15 তো আমি দিইনি, আমি তো 15 তো দিইনি, আমি তো 14 দিয়েছি, তাই না? তোমাকে যেরকম দেওয়া থাকবে, কি হবে সেটা নয়, কি দেওয়া আছে সেটার উপর বেসিস করে হবে, ঠিক আছে? তোমার কল্পনা অনুযায়ী তো নয় না। হ্যাঁ
বলো আর বলো। স্কুলে জিজ্ঞেস, কলেজে জিজ্ঞেস করো। জানুয়ারি ধরে রাখো, জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সম্পর্কিত আমরা একদম ভিডিও শুরুতে আলোচনা করেছি। তুমি পরে জয়েন করেছো, পরে ভিডিওটা একবার রেকর্ড দেখো হালকা করে 2x-এ, তাহলেই হয়ে যাবে। চলো, গুড ডে। পরবর্তী ফিজিক্স ক্লাস কিছু সময় পরেই হবে। স্যার সেম লিঙ্ক? থাক তাহলে সেম লিঙ্কেই ফিজিক্স ক্লাস। আমি স্টপ রেকর্ডিং করছি। হ্যাঁ, তুমি স্টপ করে দাও।